নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করেছেন আপনি? জানি, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করতে যাচ্ছিলেন। তো কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে। আর কি করা আছে আমার? আমি একটু কনফিউশনে ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতিটাকে নিয়ে, আদৌ আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে ভুল বলেছি, আমি আপনাকে বন্ধুর মতো কোনোদিনই ট্রিট করিনি। আমি যা করেছি তা শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফুটাবার জন্য করেছি। দেরিতে হলেও আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়টা দিন আমি একটা ফোঁটাও শান্তি পাইনি জানেন। বারবার চিন্তারা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন ভুল করলেও আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটাকে শুনেছি। কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে। গল্পের শহরে আপনাদের স্বাগতম। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আশা করি 100% ভালো লাগবে। 20টা বিয়ে ভেঙে যাবার পর 21 নম্বর বিয়েটাও যে ভাঙবে তা নিয়ে নিশ্চিত ছিল চৈতি, আর হলো তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়ে দেখতে চাইলেই চৈতিকে তার কাজিনেরা সাজিয়ে ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগের বারগুলোর মতোই সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরে পাত্রের মা পান চিবোতে চিবোতে বললেন, তা মেয়ে তোমার নাম কি? উত্তর দিতে পারলো না চৈতি। চৈতির মা বলল, ওর নাম চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। শুনলাম সবে কলেজ উঠেছো। এবারও চৈতির মাই উত্তর দিলেন, বয়স তো কম, তার রান্না বান্না জানো তো? হ্যাঁ, ও রান্না অনেক ভালো করেই জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৈতি মাকে জিজ্ঞেস করেছি। আসলে ও একটু লজ্জাপতি তো, অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলে না। লজ্জা থাকা ভালো। আরো কিছু বলতে যাবার আগেই চৈতি পাশ থেকে খাতা কলম নিয়ে কি যেন লিখে মহিলার হাতে দিলেন। মহিলা ব্রুকুচকে তার ছেলেকে বললেন, কি লিখেছে দেখ তো, আমি আমার চশমাটা আনতে ভুলে গেছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো, কি লিখেছে? আম্মু উনি কথা বলতে পারেন না, আর কানেও শুনতে পান না। কি? আপনার এই কথা আগে বলেনি কেন? আমরা বলতেই চাচ্ছিলাম আপনার কাহিনী শুনতে আসিনি আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ আয়। আমার কথা তো শুনুন। কিছু না শুনেই পাত্রপক্ষরা চলে গেল। চৈতির মা দপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে 2টা চড় বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এবারের বিয়েটাও ভেঙে গেল। আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়েছে। জানি না এই পাপের খেসারত কতদিন দিতে হবে। চৈতি ওর মার কথাগুলো শুনতে না পেলেও লিপ রিডিং করে সবগুলো কথা বুঝলো। নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কিন্তু একটা ফ্যামিলিকে কি করে ঠকাবে সে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতে পারবে, তখন কি ওনারা মেনে নিবে? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিছানায় বসে আনমনের সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। নিজের এই অক্ষমতার কারণে ওর সব বন্ধুরা ওকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরদিন চৈতি কলেজে গিয়ে রুমের শেষের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ল। এটাই ওর সিট, সবার শেষে। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখে চৈতির মুখে হাসি ফুটে উঠলো। আরো সেই হাত দিয়ে ইশারা করে বলল, কি রে, কেমন আছিস? চৈতিও হাত ইশারা করে বলল, ভালো। তোর বিয়ের কি খবর? পাত্রপক্ষ রাজি হয়েছে? না। আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলতে না পারাটা কি অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন হোসনি। কেউই চায় না তার ছেলে বধির বোবা মেয়েকে বিয়ে করুক। এতে ওদেরই বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নির্ঘাত বিয়ে করতাম। আবার শয়তানি শুরু করে দিয়েছিস? আরে শয়তানি না, সত্যি। তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসাবে পেয়ে আমি কত লাকি। হইছে, পাম দেয়া লাগবে না।
বলতে বলতে ক্লাসে টিচার প্রবেশ করলো। আরশি ইশারায় বলল, স্যার এসেছে। চৈতি সামনে তাকাতেই শক খেলো। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৈতির পাল্লা আসলো। আরশি ওর হয়ে বলল, স্যার, ওর নাম চৈতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি ওর পরিচয় ও দেবে। আপনি কেন দেবেন? এর মধ্যেই একজন মেয়ে বলে উঠল, স্যার, ও বোবা, সাথে কানেও শুনতে পায় না। এই কলেজে যে এমন স্টুডেন্ট আছে জানতামই না, জানলে কোনোদিন জয়েন হতাম না। স্যার, ও বোবা, বধির হতে পারে, কিন্তু ও এতটাও খারাপ ছাত্রী না। আপনার পড়া বুঝতে কোনো অসুবিধা হবে না। ও তাই নাকি? আশরাফ কিছু না বলে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্কের প্রশ্ন তুলে দিয়ে বলল, এই অঙ্কটা কি কেউ পারো? অ্যাকচুয়ালি আমি পারি না। সবাই বলে উঠল, না স্যার। চৈতি যেহেতু এত ভালো স্টুডেন্ট, সে তো পারবে, আমি শিওর। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে আশরাফ বলল, মিস চৈতি, প্লিজ এই অঙ্কটা করে আমাদের সবাইকে বুঝিয়ে দিন। আরশি অঙ্ক দেখে বলল, কিন্তু এই চাপটা তো আমাদেরকে এখনো করানো হয়নি। আপনি তো বললেন ও অনেক ভালো স্টুডেন্ট। আমার বিশ্বাস ও এই অঙ্কটা পারবে। ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের এত অঙ্ক করা লাগে না, ওরা সব অঙ্কই পারে। কই মিস চৈতি, আসুন, একটু পর ঘন্টা দিয়ে দেবে। চৈতি ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো, অঙ্কটা করুন। আই থিঙ্ক কথা শ্রবণ শক্তির সাথে সাথে ওনার ব্রেনটাও আকাশে উঠে গেছে। এই কথা শুনতে সারা ক্লাসে হাসি রোল পড়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। উনি কেন ওর সাথে এরকম বিহেভ করছে তা বুঝতে পারছে না। এই অপমানগুলো করার মানে কি? চোখ ফেটে কান্না আসছে চৈতি, কিন্তু ওর কান্না কাউকে দেখাতে চায় না। যান, সেটাই কি বসুন। ওহো, আপনি তো আবার কানে শোনেন। মিস আরশি, আপনার বান্ধবীকে সিটে বসতে বলুন। আমি বুঝলাম না, উনি তোর সাথে এরকম ব্যবহার করলো কেন? মানুষের অক্ষমতা নিয়ে ঠাট্টা করতে মনে হয় ওনার ভালো লাগে। বাজে লোক কোথাকার। উনি গতকালকে আমাকে দেখতে এসেছিলেন। কি? তার মানে উনি সবটা জেনেই তোকে এতগুলা কথা শোনালো? কি আজব লোক। বাদ দে, আমি কিছু মনে করিনি। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। ভালোই হয়েছে তোর সাথে ওনার বিয়েটা হয়নি, নয়তো ভবিষ্যতে তোকে উঠতে বসতে অপমান করতো। চৈতি হেসে বলল, অপমান করলেও ভালো হতো, অ্যাটলিস্ট বিয়েটা তো হতো। আম্মু চিন্তিত মুখ দেখতে আমার ভালো লাগে না। দেখিস, একদিন এক রাজপুত্র এসে তোর সব কষ্ট দূর করে দিবে। রাজপুত্র? আমাকে রিক্সাওয়ালাও বিয়ে করবে না। রাজপুত্র তো দূরের কথা। দেখ, এবার কিন্তু তুই নিজেকে নিজেই অপমান করছিস। আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিস। বলবো কথা ভবিষ্যতে। চৈতি হেসে দিল আরশির কথা শুনে। অতঃপর বলল, দেখা যাবে। লিফটের দরজাটা বন্ধ করবেন না প্লিজ। লিফটে উঠতে লিফটের বাইরে থাকা ছেলেটা লিফটের দিকে দৌড়াতে দৌড়াতে কথাটি বলে উঠল। চৈতি ছেলেটার কথা বুঝোটা রাখি লিফটের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র লিফটের গায়ে রাগে সজোরে পা দিয়ে বাড়ি দিল। আচ্ছা বেয়াদব মেয়ে তো, আমি ওকে বললাম লিফটের দরজা খোলা রাখতে, আর ও কি না ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ইচ্ছে করে এমন করছে ওই মেয়ে, ভদ্রতার ভও শিখে নাই। আর একবার খালি দেখা হোক, ভদ্রতা শিখিয়ে দিব। চৈতি লিফট থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আচ্ছা, লোকটা নিশ্চয়ই লিফট বন্ধ করার কথা বলছিল। অন্য কোনো কথা বলার তো প্রশ্নই ওঠে না, কারণ লোকটাকেও চিনে না। নির্ঘাত কোনো জরুরি কাজ ছিল, নয়তো একটা মানুষ সামান্য লিফটের জন্য এভাবে দৌড়ায় না। দূর, আমি কেন আগে বুঝলাম না। আর লিফটের দরজাটাও কিছু বুঝোটার আগেই বন্ধ হয়ে গেল। লোকটা আমাকে নিয়ে কি ভাবলো? আমি কোনো কাজেরই না, কারোর জন্যই না। যাই হোক, যা হবার হয়েছে। আমি তো আর ইচ্ছে করে এমন করি নাই। ওনার সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নিব, তাইলে তো সব সমস্যা শেষ। তাই করতে হবে। এসব ভেবেই বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই দেখলো মা বসে আছে। হাতে থাকা তোয়ালেটা চেয়ারের উপর রেখে মার পাশে বসে পড়লো। মা একটা ছবি চৈতিকে দিলেন। চৈতি ছবিটা রেখে দিয়ে বলল, আমার পছন্দে কি আসবে যাবে মা? আমি পছন্দ করলেই কি আর না করলেই কি? কেউ তো আমাকে বিয়ে করবে না। শুধু শুধু এসব কেন করছো? এই কথা তুমিও জানো, আমিও জানি। তাহলে কেন বারবার আমাকে ওদের সামনে মাথা নত করতে দাও? কেন ওদের সামনে আমাকে হাসির পাত্র বানাও? আমি ক্লান্ত, আর পারছি না। এত তাড়া কিসের আমাকে তাড়ানোর? আমি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের ওপর যে এখন কোনো মতে বিয়ে দিতে পারলেই বাঁচো তোমরা। এইবার তো থামো, আমি সত্যি আর পারছি না। তোমাদের যদি এতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে বলে দিও, আমি চলে যাব কোথাও। তাও আমার ওপর এভাবে মানসিক টর্চার করো না। বলেই রুম থেকে বেরিয়ে গেল। রেহানা বেগম মেয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইলেন। শুভ্র ছাদে সে ফোনে কথা বলছিল। এমন সময় হঠাৎ কারোর ফুফানো কান্নার আওয়াজ শুনে ফোনটা রেখে
ভ্রুকুচকে আশেপাশে খুঁজে দেখলো লিফটে সেই মেয়েটা কান্না করছে, ছাদের ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে আরো অবাক হলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্র কি করবে সেটাই বুঝতে পারছে না। এখানে থাকবে নাকি চলে যাবে? বরং চলে যাওয়াই ভালো। মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ও ওর মতো কান্না করুক। এসব ভেবে ছাদ থেকে নেমে নিজের রুমে এসে বিছানায় বসে কি যেন ভেবে পাশের টেবিল থেকে টিস্যুর বক্স নিয়ে আবার ছাদে চলে গেল। মেয়েটার সামনে টিস্যুর বক্সটা রেখে দিয়ে পাশে বসে গেল। হুট করে সামনে টিস্যুর বক্স দেখে চৈতি চমকে পাশে ফিরে দেখলো শুভ্র ওর দিকেই তাকিয়েছে। চৈতি অন্ধকারে শুভ্র লিপ রিডিং করতে পারলো না। সামনে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুখ মুছলো। অতঃপর বসা থেকে উঠে চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ে এমন কেন? আমাকে একটা ধন্যবাদও দিয়ে গেল না। আজব মেয়ে তো। এজন্যই মানুষ বলে নিজে থেকে উপকার করতে নেই। আমিও না, 5টা মিনিট লস আমার। কিন্তু মেয়েটা কান্না কেন করতেছিল? যেই কারণেই কান্না করুক, আমার কি? আমার জেনে লাভ কি? ভেবেই বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। পরের দিন চৈতি সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে কলেজে চলে গেল। নিজের সিটে বসতেই আশরাফ ক্লাসে প্রবেশ করলো। চৈতি মনে মনে ভাবলো, এই লোকটাই কেন আমাদের ক্লাসে পড়লো? দুনিয়াতে কি স্যারের অভাব পড়ছিল? আশরাফ ক্লাসে প্রবেশ করে চৈতির দিকে এক পলক তাকালো। দেখলো চৈতি মাথা নিচু করে বসে আছে। আশরাফ হালকা কেসে বলল, সবাই সোজা হয়ে বসুন, স্পেশালি মিস চৈতি। আপনি নাকি সোজা হয়ে বসতে পারেন না? আরও সেই চৈতিকে বলল সোজা হয়ে বসতে। চৈতি সোজা হয়ে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। আশরাফ আর কিছু না বলে ক্লাস করানোতে মনোযোগ দিল। ক্লাস শেষে চৈতি আরশিকে বাই বলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ শুভ্রকে সামনে দেখে দাঁড়িয়ে গেল। শুভ্র চৈতিকে দেখে অবাক হয়ে গেছে। মনে মনে ভাবলো, এই মেয়েকে সব জায়গাতেই দেখি কেন? চৈতি হঠাৎ দেখলো শুভ্র দৌড়ে এসে চৈতির হাত ধরে রাস্তার পাশে নিয়ে আসলো। চৈতি প্রথমে কিছু বুঝলো না, শুধু পাশে তাকিয়ে একটা ট্রাককে চলে যেতে দেখলো। কানে শোনেন না নাকি আপনি? পিছনে ট্রাক আসছে খেয়াল নাই? নাকি সুইসাইড করার জন্য দাঁড়িয়েছিলেন? চৈতি ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে কিছু লিখে শুভ্রর হাতে দিল। শুভ্র ভ্রুকুচকে খাতাটা নিয়ে দেখলো, গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি যে লিফট খোলা রাখার কথা বলেছিলেন, আর যখন বুঝলাম তখন লিফট বন্ধ হয়ে গিয়েছিল। টিস্যু দেওয়ার জন্য ধন্যবাদ, সাথে এখানের জন্য। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি কানেতে শুনতে পাই না, সাথে কথাও বলতে পারি না, নয়তো মুখে আপনাকে ধন্যবাদ দিতাম। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শুভ্র লেখাটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ও কিনা মেয়েটাকে কি না কি ভেবেছিল। নিজের উপর নিজেরই রাগ লাগছে। চৈতি ততক্ষণে খাতা নিয়ে চলে গিয়েছে। শুভ্র বাসে গিয়ে ইউটিউবে সার্চ দিল কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। শাওনকে এসব করতে দেখে বলল, কি রে, তুই হঠাৎ এসব শিখছিস কেন? একজনের সাথে কথা বলবো তাই। ওই একজনটা কে? কোন মেয়ে? তুই বেশি কথা বলিস। তোর কাজ তুই কর, আর আমার কাজ আমি করি। এখন তো এইসবই বলবি? পুরান হয়ে গেছি না, নতুন বন্ধু পাইছো বলে কথা। তুই কি যাবি এখান থেকে নাকি আমি বের করব তোকে? আর একটা কথা, এটাই লাস্ট। বল। দোষ, মেয়েটা কে রে? কেমন দেখতে? কিসে পড়ে? কই থাকে? শুভ্র শাওনের দিকে তাকাতে শাওন দাঁত কেলিয়ে বলল, মজা করছিলাম দোষ, এমন করতেছস কেন? যাইতাছি তো। বলেই রুম থেকে চলে গেল। শুভ্র শাওনের যাওয়ার দিকে তাকিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। বিকেলবেলা শুভ্র হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ চৈতিকে দোকানের সামনে দেখে থেমে গেল। অতঃপর কি একটা ভেবে দোকানে গিয়ে বলল, মামা 1 কেজি তেল দেন তো। দোকানদার ব্রোকুচকে বলল, 1 কেজি নাকি 1 লিটার? যেই ছেলে কোনোদিন দোকান থেকে তেল ডাল কিছু কিনেনি, সে কি করে জানবে তেল কেজিতে না বরং লিটারে মাপা হয়? বিড়বিড় করে শুভ্র কোনো মতে হেসে বলল, ওই তো ওই আর কি, 1 লিটার তেল দেন। বলে চৈতির দিকে তাকিয়ে দেখলো চৈতি মোবাইলে নোটে কি যেন টাইপ করছে। শুভ্র উকি দিয়ে লেখাটা পড়ে বলল, আর ভাইয়া ওকে 1 ডজন ডিম দেন। আমার তেল পরে দিলেও চলবে। দোকানদার 1 ডজন ডিম চৈতির দিকে দিতেই চৈতি অবাক হয়ে পাশে তাকিয়ে শুভ্রকে দেখলো। দোকানদারকে টাকা দিয়ে চৈতি দোকান থেকে বের হতেই শুভ্র বের হলো। চৈতি মোবাইলে লিখলো, আপনি কি করে জানলেন যে আমার ডিম লাগবে? শুভ্রকে লেখাটা দেখাতেই শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, আপনার লেখা দেখে। ও আচ্ছা। এইবার শুভ্র চৈতির সামনে দাঁড়িয়ে ইশারায় বলল, আমার নাম শুভ্র, আপনার? শুভ্রকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে চৈতি অবাক হয়ে তাকাতেই শুভ্র মাথা চমকে বলল, ওই একটু একটু পারি আর কি। আপনার নামটা কিন্তু বললেন না। চৈতি আমার নাম। শুভ্র চৈতির ইশারা না বুঝে বলল, এটার মানে কি আমি বুঝিনি। চৈতি মোবাইলে টাইপ করে শুভ্রকে দেখালো। নাম দেখে শুভ্র বলল, ও আচ্ছা। লিফটে ঢুকে কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলল, কয়তলা থাকেন আপনি? 4 তলা।
আমি 5 তলে থাকি, কোনো দরকার হলে বলিয়েন। চৈতি উপর নিচে মাথা নাড়ল। অতঃপর দুজনের মাঝে আর কোনো কথা হলো না। লিফট 4 তলায় আসতেই শুভ্র বলল, বাই, ভালো থাকবেন। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে লিফট থেকে নেমে গেল। শুভ্র নিজের বাসায় চলে গেল। চৈতি ঘুম থেকে উঠে দেখলো 8:30 বাজে, অথচ তার ক্লাস 9টায়। বড্ড লেট করে ফেলেছে সে। ফার্স্ট ক্লাস, আবার কিনা আশরাফ নামক অসহ্য ব্যক্তিটা, যে কিনা সময়ে অসময়ে ওকে খোটা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আজকে কি বলবে আল্লাহই জানে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো আঁচড়িয়ে বেঁধে নিল। যে করেই হোক 9টার মধ্যে পৌঁছাতে হবে। ব্যাগ কাঁধে নিয়েই দৌড়ে বেরিয়ে গেল। চৈতির মা তখন রান্নাঘরে রান্না করছিল, তাই দেখতে পায়নি যে চৈতি কলেজে চলে গিয়েছে। বাস স্টেশনে দাঁড়াতে 5 মিনিট পরে ভাগ্যক্রমে একটা বাস পেয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসে উঠতে সামনে তাকাতেই দেখলো বাসে ভিড়। অন্যদিনও যে ভিড় থাকে না তা না, তবে আজকে একটু বেশি ভিড়। এত ভিড় যে মানুষের মাঝে পিঁপড়ার সমানো জায়গা নেই। মন খারাপ হয়ে গেল ওর। বাস তো ঠিক মতো পেলো, কিন্তু এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে। একটা সিটও খালি না থাকায় অগত্যা দাঁড়িয়েই থাকতে হলো। হঠাৎ চৈতি ওর পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকালো। দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। চৈতি কিছু না বলে ছেলেটা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ পর আবার ওই ছেলেটা ওর কোমর স্পর্শ করছে। এবার দূরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, পাশে আরো লোকজন আছে। আজকে সে কথা বলতে পারলে নিশ্চয়ই উচিত একটা জবাব দিত। নিজেকে বড্ড অসহায় লাগছে। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো ভিড় বাসে উঠবে না, দরকার হলে হেঁটে যাবে। একটু দূরে দাঁড়িয়ে শুভ্র সবটা দেখলো। প্রথমে রাগ উঠেছিল চৈতির উপর, কিছু না বলে চুপচাপ সহ্য করছে বলে। পরক্ষণে মনে পড়লো মেয়েটা তো বোবা, ও কি করে প্রতিবাদ করবে। ভিড় ঠেলে ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে ভাই, একটু পিছনে গিয়ে দাঁড়ান। কেন? আমি আগে এসেছি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে দাঁড়াবো। আপনার সমস্যা কি? সামনের যে মেয়েটাকে দেখছেন, ও আমার পরিচিত একজন। অপরিচিত মানুষের মাঝে ও কমফোর্টেবল ফিল করে না, তাই বলছি আপনি একটু সরে দাঁড়ালে ভালো হতো। পরিচিত মানুষ হলে কি হয়েছে? আপনি তো আর ওনার জামাই লাগেন না যে আপনার পাশে এসে দাঁড়াবেন। শুভ্রর ইচ্ছা করছে ছেলেটার নাক বরাবর ঘুষি দিতে। একে তো অন্যায় করছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। নিজের রাগটাকে দমানোর জন্য দাঁতে দাঁত চেপে বলল, ঠিক বলেছেন, আমি ওনার জামাই লাগি, তাই বলছি সরে দাঁড়ান, নইলে ভালো হবে না। শুভ্রর কড়া চাহনি দেখে ছেলেটা ভয় পেয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। চৈতি অনেকক্ষণ ধরে কোনো বাজে স্পর্শ পাচ্ছে না দেখে পিছনে ফিরে তাকাতেই শুভ্রর মুখটা দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, আপনি? শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো। হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? চৈতিও নিজের মোবাইলে লিখে শুভ্রকে দেখালো। কলেজে। ও আচ্ছা, এখন থেকে আর বাসে উঠবেন না। চৈতি অবাক হয়ে বলল, বাসে না আসলে কিভাবে আসবো? আমার কলেজ তো অনেক দূরে, রিক্সা ভাড়া 100 টাকা চাই। শুভ্র কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, পরে এ ব্যাপারে পরে দেখা যাবে। কলেজের কাছে আসতে চৈতি শুভ্রকে বিদায় দিয়ে দৌড়ে কলেজের ভিতর ঢুকলো। ওর ক্লাস 5 তলায়। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উঠতে যেতেই একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশরাফ ক্লাসে ঢুকে সারা ক্লাসে চোখ বুলালো। পরিচিত মুখ না দেখতে পেয়ে ভ্রুজোড়া কুঁচকে এলো। কই, এতদিন ক্লাস নিচ্ছে, একদিনে তো সে চৈতিকে লেট করে আসতে দেখে নাই। সবসময় ক্লাসে এসে চৈতির মুখটা দেখেছে, তবে আজকে কেন চৈতি আসেনি? ও কি অসুস্থ নাকি আসবে না? এত চিন্তা করছে কেন সে ওই মেয়েটাকে নিয়ে? কই, অন্য স্টুডেন্ট না এলে তো এত চিন্তা করে না, তবে চৈতিকে নিয়েই কেন? তবে কি ও চৈতির প্রেমে পড়ে গিয়েছে? না, এ অসম্ভব। ওই বোবা পথির মেয়ের প্রেমে পড়তেই পারে না। কি আছে ওর মধ্যে? কাঠের মতো শুকনো এক শরীর, লম্বাও তো না, এত ফর্সাও না, শ্যামলা গায়ের রং, আর একটুর জন্য কালো হয় নাই। আর একটু চাপা হলেই কালো বলা যেত। কি আছে ওর মধ্যে? কিছুই নেই। তবে কি দেখো প্রেমে পড়লো ওর? মা তো কিছুতেই মেনে নিবে না। না, নিজেকে আটকাতে হবে, নইলে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, মেয়েটা কেউ কে জাদু করলো? ডিজিটাল যুগে এসে কিনা সে এখন জাদুটনায় বিশ্বাস করছে? এত অধপতন কি করে হলো তার? সামনে তাকাতেই মেয়েটা সরি বলে চলে গেল। চৈতি ফ্লোর ধরে বসা থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। অনেক জ্বলছে পাটা। দাঁতে দাঁত চেপে সহ্য করে 5 তলা পেয়ে উঠে ক্লাসের সামনে আসতে দেখলো আশরাফ অলরেডি ক্লাসে ঢুকে গিয়েছে। চৈতি কিছু না বলে দরজা হাত দিয়ে নক করলো। আশরাফ মনে মনে ভাবছিল। হঠাৎ নকের শব্দ শুনে তাকাতে চৈতিকে দেখলো। এত দেরি হলো কেন? চৈতি লিপ রিডিং করে পরে খাতায় লিখে আশরাফকে দেখালো। সরি স্যার, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। তাহলে ক্লাসে আসার দরকার কি ছিল? বাসায় বসে ঘুমাতেন। সরি স্যার, আর এরকম হবে না। আপনাকে এখন যদি আমি কোনো পানিশমেন্ট না দেই, তাহলে আপনি মাথায় উঠে বসবেন। আজকে লেট করেছেন, কালকেও লেট করবেন, পরশু দিনও লেট করবেন। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। আমার ক্লাস শেষ না হওয়া অবধি ক্লাসের ভিতর ঢুকবেন না। চৈতি মাথা নাড়িয়ে ক্লাসরুম থেকে বাইরে গিয়ে দাঁড়ালো। চোখ থেকে পানি পড়ছে ওর। আজ পর্যন্ত কোনোদিনও এভাবে ক্লাসের রুমের বাইরে দাঁড়িয়ে থাকেনি। আজকে প্রথম। পাটাও বড্ড জ্বালা করছে।
মনে হয় চামড়া ছিলে গিয়েছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে খুব, খিদেও পেয়েছে। ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি খেতে নিতেই পাশে আরুষিকে দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, কিরে তুই এখানে? আরুষি হেসে বলল, তোর জন্য এলাম। তোকে দাঁড়িয়ে থাকতে দেখে কষ্ট হচ্ছিল, তাই ইচ্ছে করে পেছনের মেয়েটাকে ডিস্টার্ব করাতে ও স্যারকে বিচার দিয়েছে, আর স্যারও আমাকে বের করে দিল। কত চালাক না আমি। আমার জন্য তুই ক্লাসরুম থেকে চলে আসবি? হুম হুম তো তোকে একা একা দাঁড় করিয়ে রাখতাম, তুই বোরিং হতি না? চৈতি নিজেকে আর আটকে রাখতে পারলো না। নিজের বাবা মা ওকে এত বুঝে না যতটা আরুষি নামক মেয়েটা বুঝে। তোকে এত ভালো হতে কে বলেছে? আমার কথা চিন্তা করতে কে বলেছে? অন্য সবার মতো কেন হলি না তুই? আরে আরে কান্না করছিস কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কথা আমি চিন্তা করব না তো কে করবে? আমার বিশ্বাস আমার জায়গায় তুই হলে আমাকেও তুই এইভাবে সাহায্য করতি। এবার চোখের পানি মোছ। তোকে কান্না করলে অনেক বিশ্রী লাগে। হায় আমার ভবিষ্যতে দুলা ভাই, ঝগড়ার পরে তোর কান্নারও তো মুখটা দিকে না জানি কবে হার্ট অ্যাটাক করে। চৈতি কান্না মুছে চোখ বড় বড় করে ইশারায় বলল, হইছে, তোর আর আমাকে পচাতে হবে না। চল ক্যান্টিনে যাই। কেন? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি। কিন্তু স্যার। আরে কিছু হবে না, চল তো। চল। ক্যান্টিনে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসতে আরুষি বলল, কালকে আমার জন্মদিন, একটা পার্টি রেখেছি, তুই আসবি। আমি এসে কি করব? প্লিজ আমি যাব না। তুই আমার জন্মদিনে আসবি না? কিন্তু আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি। আচ্ছা দেখি। দেখি না, আসতেই হবে। আচ্ছা আসবো, খুশি? অবশ্যই। হঠাৎ আরুষির মোবাইলে কল আসাতে আরুষি ইশারায় বলে, চৈতি ক্লাসে যা, আমি একটু পর আসছি। চৈতি, আপনার পায়ে কি হয়েছে? এভাবে খুঁড়িয়ে হাঁটছেন কেন? চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হঠাৎ সামনে আশরাফকে দেখে থেমে গেল। আশরাফের কথা চৈতি বুঝেনি, তাই হাঁ করে তাকিয়েছিল। আশরাফ বিরক্ত হয়ে বলল, আমিও না। আপনি তো শুনতেই পান না কাকে কি বলছি। মোবাইল বের করে লিখে চৈতিকে দেখালো। তেমন কিছু না, জাস্ট আসার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। আমার কেবিনে আসুন। বলেই আশরাফ চলে গেল। চৈতি আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, তাকে ডাকছে কেন? ও কি কিছু অন্যায় করেছে নাকি? ওর যতদূর মনে পড়ে ও তো আজকে আশরাফের ক্লাসই করেনি। তবে কি আরুষির সাথে ক্যান্টিনে গিয়েছে বলে কিছু বলবে? ভয়ে ভয়ে আশরাফের রুমে যেতেই আশরাফ চেয়ারে বসতে বলল। চৈতি চেয়ারে বসতেই আশরাফ বলল, পাটা দিন। চৈতি আশরাফের কথা বুঝে আশরাফের দিকে তাকাতেই আশরাফ বুঝলো কি বলে ফেলেছে সে। টেবিলে থাকা ফার্স্ট এড বক্সটা চৈতির দিকে বাড়ি দিয়ে বলল, এই নিন, আমি বাইরে যাচ্ছি, আপনি মেডিসিন লাগিয়ে নিন, নয়তো ইনফেকশন হবে। বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে রইল চৈতি। লোকটার আজ কি হলো? সকালে দেরি করে গেলাম বলে ধমক দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলো, আর এখন ফার্স্ট এইড বক্স দিয়ে সাহায্য করছে। ভাবতে ভাবতেই পায়ে ব্যান্ডেজ করে বাইরে বের হতেই দেখলো আশরাফ দাঁড়িয়ে আছে। চৈতিকে বের হতে দেখে আশরাফ বলল, মেডিসিন লাগিয়েছেন? চৈতি উপর নিচে মাথা নাড়ালো। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি, আপনি আবার অন্য কিছু ভেবে নিয়েন না। এখন বাসায় যান। বলেই কেবিনের ভিতরে চলে গেল। আশরাফের যাওয়ার দিকে চৈতি ভ্রুকুচকে তাকিয়ে থাকলো, কারণ আশরাফের বলা কথা ও বুঝতে পারে নাই। লোকটা এত তাড়াতাড়ি বলল যে চৈতি লিপ রিডিং করতে পারে নাই। ও কি কেবিনে গিয়ে জিজ্ঞেস করবে যে আশরাফ কি বলেছিল তখন? না থাক, পরেই না হয় জিজ্ঞেস করবে ভেবেই কলেজ থেকে বেরিয়ে গেল। কেবিনের জানলা দিয়ে আশরাফ বাইরে তাকিয়েছিল। চৈতিকে ঘুরিয়ে যেতে দেখে আশরাফ মনে মনে ভাবলো, মেয়েটা এই পা নিয়ে যেতে পারবে তো? আমার তো উচিত ছিল ওকে বাসায় পৌঁছে দেয়া। কেন যে তখন কিছু না শুনেই মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলাম। এতক্ষণ বাইরে দাঁড়ানোর কারণে মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। পরক্ষণে নিজের ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। চৈতিকে নিয়ে এত ভাবনা কবে থেকে ভাবছো? ওদের মধ্যে সম্পর্ক জাস্ট টিচার স্টুডেন্টের। একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে নিয়ে এত ভাবে না। না, বড্ড বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটাকে আর এগোতে দেওয়া যাবে না। মেয়েটার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে ভেবেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। চৈতি কলেজ থেকে বেরিয়ে বাস স্টেশনে এসে দাঁড়ালো বাসের অপেক্ষায়। কম ভিড় থাকলে তবেই ও বাসে উঠবে, নয়তো না। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও কম ভিড় বাস পেল না। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। চৈতি দৌড়ে গিয়ে একটা ছাউনি নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি পড়ার আর টাইম পেল না, এখনই বৃষ্টি পড়া লাগলো। এখন নিজের উপরে রাগ লাগছে, কেন সে বাস উঠলো না? উঠলে তো আর এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা লাগতো না। বাস কখন আসবে কে জানে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে রুমাল বের করে হাত মুছতে লাগলো। হাতে খানিকটা বৃষ্টির ফোঁটা পড়েছে।
বৃষ্টির ফোঁটা পড়লেই ওর আবার জ্বর ওঠে। সেই জ্বর 4-5 দিনের আগে ছাড়ে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ হাত থেকে রুমালটা নিচে পড়ে গেল। এখন রুমালটা তুলতে নিলেই সে বৃষ্টিতে ভিজে যাবে, কিন্তু রুমালটা তো ওকে তুলতেই হবে। আরশি দিয়েছে ওকে রুমালটা, তাই বাধ্য হয়ে নিচু হয়ে রুমালটা তুলতেই যাবে। এমন সময় হঠাৎ খেয়াল করলো ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। অবাক হয়ে উপরে তাকাতেই আশরাফকে দেখতে পেল। ওর মাথার উপর ছাতা ধরে আছে, মুখে কিছুটা গম্ভীর ভাব। এভাবে তাকিয়ে আছেন কেন? উঠুন, সবাই দেখছে। আশরাফের কথা বুঝে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে মোবাইল বের করে টাইপ করে বলল, আপনি? আশরাফ আমতামতা করতে করতে বলল, মানে সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? চৈতি উপনিস মাথা নাড়ালো। আশরাফ কিছু বলতে যাবে হঠাৎ শুভ্র এসে চৈতির মুখের সামনে হাত নাড়িয়ে বলল, চৈতি, আপনি? আপনার দেখা পাবো আশা করিনি। আশরাফ ভ্রুকুচকে তাকিয়ে আছে শুভ্রর উপর। এই ছেলে আবার কই থেকে আসলো? চৈতির নাম জানে কিভাবে? কে এই ছেলে? কি সম্পর্ক চৈতির সাথে? বয়ফ্রেন্ড নাকি ওর? এরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে আশরাফে। শুভ্র আশরাফকে দেখিয়ে ইশারায় বলল, উনি? চৈতিও ইশারায় বলল, আমার কলেজের স্যার। আশরাফের দিকে তাকিয়ে মোবাইলে টাইপ করে লিখলো। উনি আমাদের বাসার উপরে থাকেন। আশরাফ হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আশরাফ। আপনি কি মিস চৈতির মতো কথা বলতে পারেন না? না মানে দেখছি ওনার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, তো তাই কিছু মনে করবেন না প্লিজ। আশরাফের কথা শুনে শুভ্র মনে হলো চৈতিকে উনি ইচ্ছা করে খোঁচা মেরে কথা বলেছেন। পরক্ষণেই নিজের ভাবনাকে ভুল ভাবলো, কারণ একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে খোঁচা মেরে কথা বলবেন না। তাই হাসি মুখে বলল, আমি শুভ্র, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, চৈতি, চলুন আমরা বাসায় যাই, বৃষ্টি কমে এসেছে। চৈতিও উপনিস মাথা নেড়ে সম্মতি জানালো। আসি, ভালো থাকবেন, আর চৈতির প্রতি একটু খেয়াল রাখবেন। জানেনই তো ও অন্য স্বাভাবিক স্টুডেন্টের মতো না। বলে শুভ্র চৈতিকে নিয়ে চলে গেল। আশরাফ ওদের যাওয়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। এই ছেলে চৈতির সাথে কেন এত কথা বলছে? ওই মেয়ের জন্য ও সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছে, কিন্তু কেন? বাহ, বেশ ভালোই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তো আপনি। চৈতির ইশারায় কথা বলা বুঝে শুভ্র মাথা নিচু করে হেসে বলল, ওই আর কি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে এসে শুভ্র চৈতিকে ইশারায় বলল। উঠুন। চৈতি অবাক হয়ে বলল, আপনার গাড়ি আছে? আগে তো ছিল না, আপনার জন্য আব্বুর থেকে আনা লাগলো। শুভ্রের কথা না বুঝে চৈতি বলল, কি বললেন? আমি লিপ রিডিং করতে পারিনি। আসলে আমি গাড়ি বেশি একটা ইউজ করি না তো, তাই দেখেননি। ও আচ্ছা। আমি আপনার কলেজের দিকটায় প্রতিদিনই আসি, তাই আপনি আসার সময় আমার সাথে আসতে পারেন। এতে করে আপনাকে আর ভিড় বাসে উঠতে হবে না। চৈতি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গাড়িতে উঠলো, কিন্তু আপত্তি বাঁধলো সিট বেল্ট বাঁধা নেই। ও তো কোনোদিন গাড়িতে উঠেনি, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সে। গাড়ি না থাকাটাই স্বাভাবিক। শুভ্রকে কিছু বলতেও পারছে না, কি না কি ভাববে। হঠাৎ শুভ্র এগিয়ে এসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে চৈতির মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে এখনই চক্ষু কোটর থেকে বেরিয়ে আসবে। কিছুক্ষণ তাকিয়ে নিজের সিটে এসে বসলো। এতক্ষণ জমে থাকা শ্বাস বের করে দিল। একটুর জন্য হৃৎপিণ্ডটা বেরিয়ে আসেনি। নিজেকে সামনে ধন্যবাদ দিল শুভ্রকে। শুভ্র কিছু না বলে হেসে গাড়ি চালানোতে মন দিল। কিছুক্ষণ পর চৈতি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। তখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে ভালোই লাগছে। হঠাৎ চোখের সামনে আশরাফকে দেখলো, সেও তার গাড়ি নিয়ে ওদের পাশে আসছে। চৈতি ভ্রু কুঁচকে ফেললো, উনি আবার কখন ওদের সাথে আসছে সেটাও এতক্ষণ দেখতেই পায়নি। আশরাফকে মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে দেখে চৈতি ভাবলো হয়তোবা উনি ওনার গন্তব্যেই যাচ্ছে। কাকতালীয়ভাবে মনে হয় দেখা হয়ে গেছে। চৈতি জানলা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতেই আশরাফ আর চোখে চৈতির দিকে তাকালো। গাড়ির জানলা খোলা রাখায় স্পষ্ট চৈতিকে দেখা যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে আছে ও। আশরাফের মাথায় একটা কথা কিছুতেই আসছে না, চৈতির সাথে ছেলেটা যদি ওর বাসার প্রতিবেশী হয় তাহলে চৈতিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কেন? কই, ওর বাসার প্রতিবেশী তো ওরে গাড়ি করে কোনো জায়গায় ড্রপ করে দেয় না, বা হঠাৎ করে দেখা হয়ে গেল গাড়ি করে তো বাসায় নামিয়ে দেয় না। তাহলে চৈতির বেলাতেই ওই ছেলে ওকে গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছে কেন? এই সম্পর্ক কোনো পাড়া প্রতিবেশীর সম্পর্ক হতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু তো আছে ওদের মাঝে, কিন্তু কি সম্পর্ক আছে ওদের মাঝে? প্রেমের সম্পর্ক কি? এটা ভেবে আশরাফের রাগ হলো চৈতির উপর। চৈতি মেয়েটাই বা কেমন, একটা ছেলের সাথে গাড়িতে উঠে গেল? পাড়া প্রতিবেশী হোক তাই বলে গাড়িতে উঠে যাবে? যা ইচ্ছা তাই করুক, তাতে ওর কি? ওর এত হিংসে হচ্ছে কেন? চৈতি যার তার সাথে প্রেম করুক, ওর কোনো আসে যায় না ভেবেই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সামনে চলে গেল। কিছুক্ষণ পর চৈতি ওর বাসার সামনে এসে পড়লো। গাড়ি থেকে নেমেই চৈতি ধন্যবাদ জানালো শুভ্রকে। ছেলেটা কে রে? আগে তো কোনোদিনও দেখিনি।
হাত পা ধুয়ে ঘরে ফ্যান চালিয়ে বিছানায় বসেছে কেবল। সারাদিন অনেক ধকল গিয়েছে তার উপর। পায়ের ব্যথাটা এতক্ষণ কমে থাকলেও হুট করে যেন এখন বেড়ে উঠেছে। বিছানায় পাটা তুলে দেখছিল, এমন সময় মা এক গ্লাস পানি নিয়ে এসে উপরোক্ত কথাটা বলল। চৈতি বুঝতে না পেরে ভ্রু কুঁচকে খাতায় লিখে বলল, কোন ছেলের কথা বলছো? আরে যার সাথে গাড়ি করে তুই আসলি নিশ্চয় ছেলেটা অনেক বড় লোক, দেখতেও তো মাশাআল্লাহ রাজপুত্র থেকে কম না। কে এই ছেলে? চৈতি বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে খাতায় লিখে দেখালো। এই ছেলেটা তেমন কেউ না আম্মু, আমাদের বাসার ওপরে থাকেন। একদিন হঠাৎ ওনার সাথে আমার পরিচয়। আজকে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়েছিলাম, তাই জাস্ট ভদ্রতার খাতিরে উনি আমাকে গাড়িতে করে ড্রপ করে দিয়েছেন। যেহেতু উনিও এখানে থাকেন, এর বেশি কিচ্ছু না। প্লিজ মাথা ঘামিও না ওনাকে নিয়ে। তোমার তো আবার যে কোনো ছেলে দেখলে বিয়ের জন্য তোলপাড় শুরু করা লাগে। আল্লাহর রহমতে এমন কিচ্ছু করো না, উনি খারাপ ভাববেন। বললে হলো নাকি? এত সুন্দর বড় লোক ভালো ছেলে পেয়ে নাকি আমি হাতছাড়া করব? চৈতি বিরক্ত হয়ে বলল, উনি যে ভালো তুমি বুঝলে কি করে? আমার চোখ যে কাউকে দেখলে বুঝতে ফেলে সে কেমন। তাছাড়া ও ভালো না হলে কি তোকে ড্রপ করে দিত নাকি? নিশ্চয় ওই ছেলে তোকে ভালোবাসে। চৈতি অবাক হয়ে বলল, আম্মু, নিজেকে সামলিয়ে বলল, মানে তুমি কিভাবে এক কথায় বলে দিলে যে উনি আমাকে ভালোবাসেন? একদিনের পরিচয়ে কেউ কাউকে ভালোবেসে ফেলে? প্লিজ এসব চিন্তা বাদ দাও, আর এখান থেকে গেলে আমি খুশি হব। একটু রেস্ট নিব আমি। পরেরটা পরে দেখা যাবে, কিছু খাবি এখন? না, আমার কোনো খিদে নেই। শুভ্র ফ্রেশ হয়ে বসতে যাবে এমন সময় কলিং বেল শুনে মনে মনে ভাবলো, এখন আবার কে আসলো? এমন সময় তো কেউ আসার কথা না। দরজা খুলতেই চৈতির মা হেসে বললেন, ভালো আছো বাবা? শুভ্র কোনো রকম হেসে বলল, জি আন্টি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চৈতিকে চিনো? হ্যাঁ হ্যাঁ আন্টি। আমি ওর মা। সরি আন্টি, আগে চিনতে পারিনি, কিছু মনে করবেন না। সমস্যা নেই, এটাই স্বাভাবিক। তুমি তো আমাকে আর আগে দেখো নাই। ভেতরে আসুন না। চৈতির মা ঘরের ভেতর ঢুকেই আশেপাশে এক নজর তাকালো। না, ছেলে বেশ গোছগাছি আছে, চৈতির সাথে খুব ভালো মানাবে। এর মধ্যেই একটা চেয়ারে এনে শুভ্র বসতে বলল। চৈতির মা বসে হেসে হাতে থাকা টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও বাবা, সন্ধ্যার ইফতারি তোমার জন্য নিয়ে আসলাম। এত কষ্ট করার কি দরকার ছিল? আমি বাইরে থেকে খেয়ে নিতাম। না না বাবা, বাইরের খাবার আনহাইজেনিক, জানো তো শরীর খারাপ করবে তোমার। এর থেকে বাসায় তৈরি খাবার হাজার গুণে ভালো, স্বাস্থ্যসম্মত। তা তো জানি, কিন্তু ঘরে কে বানাবে বলুন? আব্বু আম্মু দুজনেই অন্য জায়গায় থাকেন, একটু দূরেই থাকেন তারা। বানিয়ে দেবার মতো কেউ তো নেই, তাই বাহিরের খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সমস্যা নেই বাবা, তোমাকে আমি প্রতিদিন ইফতার বানিয়ে দিয়ে যাব, এতে তোমারও সুবিধা আর আমারও সুবিধা। শুভ্র অবাক হয়ে বলল, আপনার সুবিধা মানে? না মানে আমার ডায়াবেটিস তো, কিন্তু বাইরে বেশি একটা যাওয়া হয় না। তোমাকে খাবার দেওয়ার উছলে একটু হাঁটা হবে আমার। কিন্তু আপনি এত কষ্ট করবেন কেন আমার জন্য? কষ্ট কই বাবা, তুমি তো আমার ছেলের মতোই। নিজের ছেলেকে ইফতারি বানিয়ে দিতে কি কষ্ট লাগে নাকি কারোর? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, জি বলুন না। চৈতিকে তোমার কেমন লাগে? চৈতিকে আমার কেমন লাগে মানে? না মানে আমার মেয়েটা কারোর সাথে মিশে না তো, আজ দেখলাম তোমার সাথে কথা বলছে, তাই জিজ্ঞাসা করলাম। না না আন্টি, ও তো অনেক ভালো। এই তো ছেলে ভালো বলেছে, তার মানে চৈতিকর পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে এবার আসি, হ্যাঁ? আমাদের বাসায় একবার বেড়াতে এসো। দুঃখিত আন্টি, আপনাকে কিছু খাওয়াতে পারলাম না। আরে কিছু হবে না, তুমি ছেলে মানুষ, তুমি কি খাওয়াবে? তাও আন্টি। বাদ দাও তো, আমি গেলাম। আচ্ছা, আবার আসবেন? তা তো অবশ্যই। জি, কিছু বললেন? না না বাবা, আচ্ছা চেষ্টা করব। ভালো থাকবেন। তুমিও। বাসায় আসতে চৈতি খাতায় লিখে বলল, কোথায় গিয়েছিলে তুমি? তেমন কোথাও না, ভালো লাগছিল না তাই এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম। ও আচ্ছা। চৈতির মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক বাবা, চৈতি কিছু বুঝতে পারে নাই। উনি তো চৈতির ভালোর জন্যই এমনটা করছেন। এতে মিথ্যা বললে কিছু হবে না, বরং এতে যদি ওনার মেয়ের লাভ হয় তাহলে ক্ষতি কোথায় মিথ্যা বলতে। এইসব ভেবেই নিজেকে শান্ত করলেন তিনি। চৈতি, ছুটি শেষে আমার সাথে দেখা করবেন। আরও সেই চৈতিকে খোঁচা মেরে বলল, কিরে, তোর সাথে স্যার দেখা করতে চাইছি কেন? তাও আবার পার্সোনালি?
জানি না। আচ্ছা তুই স্যারের সাথে দেখা করিস, আমি তোর জন্য না হয় বাইরে ওয়েট করব। তুই কেন আবার ওয়েট করবি? আরে কিছু হবে না, আমার এমনিও কলেজ শেষে কোনো কাজ থাকে না, আজাইরা পয়সা থাকি। চৈতি আরুষের কথা হেসে বলল, আচ্ছা তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করিস আর মশার কামড় খাস, কেমন? চৈতি আরুষিকে বিদায় দিয়ে দরজায় নক করতে আশরাফ সাথে সাথে দরজা খুলল, যেন এতক্ষণ ওর জন্যই দরজার সামনে দাঁড়িয়ে ছিল। প্রথমে চমকে উঠলো, নিজেকে শান্ত করে নোটে লিখে আশরাফকে দেখালো। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, কেন আপনাকে ডাকতে পারি না আমি? একজন স্যার হিসেবে তার স্টুডেন্টকে ডাকার সম্পূর্ণ রাইট আছে আমার, নাকি আপনার থেকে পারমিশন না লাগবে? আশরাফের বলা কথাগুলো শুনে চৈতি ভ্রু কুঁচকালো। সামান্য প্রশ্ন করার জন্য কেউ এতগুলো কথা শোনা, তা চৈতির ধারণার বাইরে ছিল। সে তো ফর্মালিটির জন্য বলেছিল কথাটা, নাকি তার বলা উচিত ছিল? কেন ডেকেছিলেন আমায়? না, এটা বড্ড বেয়াদবি হয়েছে তো। কিন্তু এই কথা বলেও তো কোনো লাভ হলো না, সেই কথা শুনতেই হলো। আমার কষ্টটা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এভাবে বলদের মতো তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। চৈতি বুঝতে পারলো আশরাফ তার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিসের জন্য? সে কি কোনো ভুল করেছে? না না স্যার, আমি তো জাস্ট এমনি বললাম। কিসের জন্য ডেকেছিলেন আমায় যদি বলতেন। আশরাফ জিজ্ঞেস করতে যাবে সে ওই ছেলের সাথে কেন গাড়িতে উঠেছিল গতকাল, কিন্তু একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রীকে এই কথাটা জিজ্ঞেস করা বেমানান। নিজের কাছে কেমন যেন লাগছে। চৈতি যদি খারাপ মনে করে, ও যদি ভাবে ওর ব্যাপারে সে কেন হস্তক্ষেপ করছে, যদি জিজ্ঞেসই করে তাহলে সে কি জবাব দেবে? চৈতির মুখের দিকে তাকা দিয়ে দেখলো চৈতি উত্তরের আশায় চেয়ে আছে তার দিকে। এখন কি বলবে সে? ম্যাথের চ্যাপ্টার 5টা কালকে সম্পূর্ণ পড়ে আসবেন, ম্যাথ করতে দেব। এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ক্লাসে মনে ছিল না বলতে, আর এই পড়াটা শুধু আপনার জন্যই বরাদ্দ। কেন স্যার, সবাই কি দোষ করেছে? আমি শুধু একা একা পড়বো কেন? আশা বিরক্ত হয়ে বলল, গত সপ্তাহে যে মডেল টেস্ট নিয়েছিলাম মনে হচ্ছে আপনার? এটা মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। সেই পরীক্ষায় আপনি এত লো মার্ক পেয়েছেন যে আমার বলতেই লজ্জা লাগছে। আমার স্টুডেন্ট হয়ে ম্যাথে এত কম মার্ক পাবে সেটা আমি কোনোদিন আশা কেন কল্পনাও করিনি। এখন ক্লাসের সবার সামনে আপনার মার্ক বললে আমার নিজেরই লজ্জা থাকবে। সবাই ভাববে আমি কোন শিক্ষক যে স্টুডেন্টকে সামান্য পাশও করাতে পারলাম না, আমারই অপমান হবে। আর সামনেই তো টেস্ট এক্সাম, সেখানেও যদি আপনি এমন মার্ক পান তাহলে আপনাকে আর বোর্ড এক্সাম দেওয়া লাগবে না, পরের বছর ইনশাল্লাহ কলেজেই থাকবেন। তাই যদি কলেজ পাস করতে চান তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। আশরাফের বলা কথাগুলো বুঝে এখন চৈতিরই লজ্জা লাগছে। মাথা নিচু করে ফেলল সে। হ্যাঁ, মানছি সে অঙ্কতে একটু কাঁচা, একটু না অনেকটা কাঁচা। তাই বলে কলেজ লাইফে এসে কিনা সে ফেল করবে? এটা শুনলে তো মানুষ হাসাহাসি করবে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি পড়া শিখে আসবেন কালকে, নাকি আমি সবাইকে আপনার মার্কস বলে বেড়াতাম? না না স্যার, আমি কালকে আপনার জন্য পড়া শিখে আসবো, কিন্তু এক রাতে একটা চ্যাপ্টার। পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই একটু প্রেশার নিতেই হবে। বাই দ্য ওয়ে, আমি আর কোনো বাহানা শুনছি না। ভালো করে পড়ে আসবেন, আর যেটা বুঝবেন না সেটা রেড পেন দিয়ে মার্ক করে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। জি স্যার। আর কি, যান এবার। আমার কথা শেষ নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফিজ। বলে সালাম দিয়ে চলে গেল। চৈতি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে জোরে একটা শ্বাস ফেলল। আজকে আসতে এত দেরি হলো যে? শুভ্রের কথা শুনে চৈতি ভ্রুকুচকে বলল, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? বেশিক্ষণ ওয়েট করিয়ে ফেললাম আমি? চৈতির কথা শুনে ঘাবড়ে আমতামতা করতে করতে শুভ্র বলল, না না, আমি তো এইমাত্র আসলাম, সবাইকে বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু আপনি বের হচ্ছেন না দেখে বললাম। আর তাছাড়া গতকাল তো আগেই বেরিয়েছিলেন। আশরাফ স্যারের সাথে কিছু কথা ছিল, তাই দেরি হয়ে গেল। আশরাফ স্যারকে? গতকাল যার সাথে কথা হলো উনি? চৈতির উত্তর শুনে শুভ্রের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো তা সে জানে না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাকিটা সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাসার সামনে আসতেই শুভ্র ইশারায় বলল, তাহলে যান, আমার একটু কাজ আছে, একটা জায়গায় যাওয়া লাগবে, কালকে দেখা হচ্ছে। চৈতি মাথা নাড়িয়ে গেটের ভিতর ঢুকতে শুভ্র ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা, ওরা তো মন খারাপ কেন হচ্ছে? আশরাফ যদি টিচার হয়, আর ধরুন ওদের মধ্যে কথা হতেই পারে, ও কেন নেগেটিভ ভাবছে বিষয়টা? বি পজিটিভ শুভ্র, ওদের মধ্যে জাস্ট টিচার অ্যান্ড স্টুডেন্টের সম্পর্ক, এর বেশি কিছু না। তুই কেন ওভার থিঙ্কিং করছিস? নিজেকে সামলে গাড়ি ঘুরিয়ে গাড়ি চালানোতে মন দিল। বাসায় ফিরতেই, শুভ্রের সাথে আসছিস? মার কথা শুনে ব্রুকুচকে চৈতি জিজ্ঞেস করলো, তুমি ওনার নাম জানলে কি করে? না মানে গতকাল বললাম না, এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম, তো উনি বললেন নতুন এক ভাড়াটিয়া উঠেছে,
তার নাম নাকি শুভ্র। তো আমি বুঝলাম তোর সাথে যে ছেলেটা দেখছিলাম ওর কথাই বলছে। উনি ভাড়াটিয়া না আম্মু, এটা ওনার নিজস্ব ফ্ল্যাট। বলো নতুন ফ্ল্যাটে যে উঠেছে। ওই একটাই হইল। তুই কি প্রতিদিন ওর সাথে আসবি? হ্যাঁ, কেন? কেন আসবি? চৈতি বিরক্ত হয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন মা? উনি কাজে আমার কলেজের সামনে দিয়ে যান, যেহেতু আসার সময় আমার কলেজ সামনে পড়ে, আবার ছুটিও হয় ওই সময়, তাই উনি আমাকে ড্রপ করে দেন। কতটুকুই জানা ছিল। আচ্ছা তুই রেস্ট নে। মার কথা চৈতি কিছুই বুঝলো না। অবুজের মতো মাথা নেড়ে সম্মতি জানালো মায়ের কথায়। একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে পড়তে বসলো। ফুল চ্যাপ্টার আজকে রাতের মধ্যে শেষ করতে হবে। যেখানে সে একটা চ্যাপ্টার 2 সপ্তাহ লাগায় পড়তে, তাও ভালো করে পড়া হয় না। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অঙ্ক করাতে মন দিল। কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা ছুঁই ছুঁই। তার মানে 4 ঘন্টা হয়ে গিয়েছে, অথচ সে 1 পেজও শেষ করে নাই। মোট কথা তার মাথায় অঙ্কের অটাও ঢুকতেছে না। সারাদিনের ক্লান্তিতে মাথা ঘুম এসে ভর করেছে। এই পর্যন্ত 5 কাপ চা খেয়ে ফেলেছে সে, তাও ঘুম যেন যাচ্ছেই না। চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। না, এবার মনে হয় একটু ঘুমটা কমেছে। আবার চেয়ারে বসে অঙ্ক করতে মনোযোগ দিল। চোখে মুখে আলোর ছোঁয়া পেতেই আড়মোড়া ভেঙে নিজের দিকে তাকাতে দেখলো সে চেয়ারে বসে আছে। তার মানে সে কি ঘুমিয়ে পড়েছিল? মোটামুটি অর্ধেক শেষ করতে পেরেছে, বাকিগুলো বুঝে নেয় বলে চালিয়ে দেওয়া যাবে। পেন্সিল ব্যাগ থেকে লাল কলম বের করে বাকি অঙ্কগুলো দাগিয়ে ব্যাগ গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। লিপস্টিক লাগিয়ে যা। মার কথা শুনে ভ্রুকুচকে বলল, লিপস্টিক কেন লাগাবো আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক পরি না। চোখ মুখ ফ্যাকাশে লাগছে তোর। বলে লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল। চৈতি মুছতে গেলেই ওর মা হাত ধরে বাধা দিয়ে বলল, খবরদার মুছবি না, এটা না মুছলে অনেকক্ষণ থাকবে। কলেজ থেকে আসলে যেন আমি তোর ঠোঁটে লিপস্টিক দেখতে পাই। আচ্ছা আচ্ছা, মুছবো না, লেট হয়ে যাচ্ছে, আমি যাই। যা। মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকেও লেট হয়ে গেছে। সামনেই গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরো বাড়িয়ে দিল। আর মাঠ দেওয়া হিল জুতা পরার ফলে একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে চৈতি জুতার সাথে পা লেগে গিয়ে একদম শুভ্রের উপর পড়লো। এই ঘটনায় চৈতি যেমন অবাক হয়েছে, তেমন শুভ্র অবাক হয়েছে। চৈতি তাড়াতাড়ি সরি বলে শুভ্র থেকে উঠে এলো। শুভ্র এখনো ঘোরের মধ্যে আছে, একটু আগের ঘটনাটা থেকে বেরোতে পারছে না। শুভ্রকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতি একটু সামনে এগিয়ে শুভ্রের মুখের সামনে নিজের হাত নাড়ালো। হুঁশ ফিরে আসতেই নিজেকে সামলে চৈতির জন্য দরজা খুলে দিল। চৈতি গাড়ির ভিতর ঢুকতে যেতেই গাড়ির উপরের অংশের সাথে জোরে ধাক্কা খেলো। কপালে হাত দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। যে সময় তাড়াহুড়ো করতে যায় সে সময় হাজারটা অঘটন ঘটে। যেমন আজকেরটাই ধরা যাক। এই পর্যন্ত কতবার বাজে ঘটনা ঘটলো। প্রথমে হোঁচট খেয়ে শুভ্রের উপর পড়া, আর তারপর গাড়ির সাথে এমন জোরে ধাক্কা খাওয়া। চৈতিকে ব্যথা পেতে দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কপাল তো ফুলে গেছে, বরফ আনবো? এমনিতেই আজকে দেরি হয়ে গিয়েছে, তার উপর এখন বরফ এনে কপালে দিলে আর কলেজে যাওয়া লাগবে না। আশরাফ স্যার নিশ্চয়ই ভাবছে আমি ওনার পরে ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছা করে দেরি করাচ্ছি। শুভ্রকে মানা করে দিল চৈতি। শুভ্র কিছু না বলে নিজের সিটে বসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর ব্যথা ঠিক হতেই শুভ্রের কাছে টিস্যু চাইলো। পিছনের সিট থেকে টিস্যুর বক্সটা এনে চৈতিকে দিল শুভ্র। লিপস্টিকটা মোছা লাগবে তার। এভাবে কলেজে কেউ লিপস্টিক দিয়ে যায় নাকি? তাও আবার লাল লিপস্টিক। নিজের কাছে কেমন যেন লাগছে। নুট কালার বা হালকা কালারের হইলে না হয় মানা যেত, কিন্তু লাল লিপস্টিক? ও কি বিয়ে বাড়ি নাকি কোনো অনুষ্ঠানে যাচ্ছে যে তাকে লাল লিপস্টিক ইউজ করা লাগবে? ব্যাগ থেকে আয়না বের করে টিস্যু দিয়ে ঠোঁটে লেগে থাকা লিপস্টিকটুকু মুছতে লাগলো। লিপস্টিক মোছা শেষ হলো, টিস্যু বাইরে ফেলে পাশের দিকে তাকাতেই দেখলো শুভ্র তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যদি হুট করে তাকাবে তা সে কল্পনাই করে না। হকচকিয়ে ড্রাইভিং এ মন দিল সে। কলেজের সামনে আসতে চৈতি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড় দিল ক্লাসের দিকে। চৈতির যাবার দিকে তাকিয়ে থেকে শুভ্র গাড়ি ঘোরালো। ক্লাসে ঢুকতে চৈতি দেখলো আশরাফ এখনো ক্লাসে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিরে, দৌড়ে এসেছিস কেন? আরুষের কথা শুনে চৈতি আরুষের দিকে তাকিয়ে মাথা নাড়ল। দৌড়ে আসতে কে বলেছে তোকে? কিছু যদি হয়ে যেত? দেখছিস কিভাবে হাঁপাচ্ছিস, পানিও তো খেতে পারবি না, রোজা রেখে কি দরকার দৌড়ানো? আরুষের কথা শুনে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলেই বলল, আরে ঠিক আছে, আমি চিন্তা করিস না। আর ওই দিন তো দেখলি দেরি করে আসার কারণে স্যার কি করলো। এরপরও কি দেরি করে আসতে ইচ্ছে হয়? তুই বল। তাও ঠিক। যাই হোক, আজকে আসবি তো? কোথায়? আরুষি অবাক হয়ে বলল, কোথায় আবার? আমার বাসায়। তোর বাসায় কেন যাব? আরুষি রেগে কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, আরে মজা করছিলাম, এত সিরিয়াস হয়ে যাস কেন? একটা কথা বলবো। আরুষি ভ্রুকুচকে বলল, কি কথা?
চৈতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না গেলে হয় না? তুই দেখ, আমি কথাও বলতে পারি না, কানেও শুনি না, তোকে হ্যাপি বার্থডে বলতেও পারবো না, তোকে গানও শোনাতে পারবো না, আবার মানুষের কথাও কিছু বুঝবো না। ধর কেউ আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি আরশির কি হও, আমি না হয় ওনার লিপ রিডিং করে ওনার জিজ্ঞেস করা প্রশ্ন বুঝলাম, কিন্তু উত্তর দিব কি করে? আমি তো চাইলেও বলতে পারবো না, আবার খাতা কলমে লিখেও দেখাতে পারবো না, তাই না? মানুষ আরো বিরক্ত হবে আমার ওপর। কি দরকার মানুষকে বিরক্ত করার? তার চেয়ে বরং তুই তোর কেক কাটার মোমেন্টটা ভিডিও করে রাখিস, ক্লাসে এসে আমি দেখবো, তাহলেই তো হয়ে গেল, সব ঝামেলা শেষ, তাই না? কোনো ঝামেলাই শেষ হবে না, আমি তোর সাথে সাথে থাকবো। কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে আমি তোর হয়ে আনসার দিব, আর আমার তোর মুখে হ্যাপি বার্থডে শোনা লাগবে না, তোর হাত দিয়ে না হয় আমি শুনে নেব। কেউ তোকে কিছু বলবে না, বলতেই দিব না আমি। আর কিছু বলে ফেললেও তাকে উচিত জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি মন থেকে যেতে না চাস তাহলে তো আমার কিছু করার নেই। সবার সাথে যুদ্ধ করতে পারলেও তোর মনের সাথে তো যুদ্ধ করতে পারবো না। তুই না চাইলে না হয় থাক, জোর তো আর করতে পারি না। তুই কি রাগ করেছিস আমার ওপর? না, রাগ করবো কেন? চৈতি কিছু বলতে যাবে তার আগে আশা প্রবেশ করলো ক্লাসরুমে। আর কিছু বলতে পারলো না চৈতি, শুধু ইশারায় সরি বলল। আরও সে উত্তরে কিছু বলল না। মুখ ফুলে ক্লাসে মনোযোগ দিতে দেখে চৈতিও মন খারাপ করে মনোযোগ দিল ক্লাসে। মনে হয় ওর কথাগুলো বলা উচিত হয় নাই, কেন যে বললো, ধুর ভাল লাগে না। ক্লাস শেষে ছুটি হওয়ার পর চৈতির মন খারাপ দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? শুভ্রকে পুরো ঘটনা খুলে বলতেই শুভ্র বলল, এক কাজ করুন না, আপনি আপনার বান্ধবীর বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিন, সব রাগ গলে পানি হয়ে যাবে। যদি কথা না বলে? আরে বলবে না কেন, উনি তো আপনার সাথে রাগ করছে না যাওয়া নিয়েই, তাই না? এখন আপনি যদি গিয়ে সারপ্রাইজ দেন তাহলে তো রাগ থাকবার কোনো প্রশ্নই থাকে না। হুম তাহলে যাবেন? হুম গুড গার্ল। চৈতি আরশিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে 10 মিনিট হলো। ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু এসে যখন পড়েছি তাহলে তো যাওয়া লাগবেই। তাও সে যেতে পারছে না। টানা 15 মিনিট নিজে মনের সাথে যুদ্ধ করে গেটের ভিতর ঢুকলো। দরজা গিয়ে নক করতে একটা মধ্যবয়স্কা মহিলা এসে চৈতিকে দেখে ভ্রু কুঁচকালো। এতে চৈতির মধ্যে অস্বস্তি দ্বিগুণ হারে বেড়ে গেল। কে তুমি? এখানে কি করছো? এখন সে কিভাবে উত্তর দিবে? কি হলো, কথা বলছো না কেন? চৈতি কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করতে যাবে তার আগে শুভ্র এসে বলল, আম্মু, উনি হলেন আরশির বান্ধবী, একসাথেই পড়ে ওনারা। শুভ্রকে দেখেই যেন চৈতির চোখ বড় হয়ে গেছে বিস্ময়ে। এই ছেলে এখানে কি করছে? মধ্যবয়স্কা মহিলা বিরক্ত হয়ে বললেন, তো এই কথা কি এই মেয়ে বলতে পারে না? তোর কেন বলা লাগলো? আর তুই কি করে চিনিস এই মেয়েকে? আমি যেখানে থাকি সেখানে নিচতলায় থাকেন উনি, আর আমি আরশির সাথে অনেকবার দেখেছি ওনাকে। ভিতরে আসো, আমি আরশিকে ডেকে দিচ্ছি। চৈতি মাথা নাড়িয়ে ঘরের ভিতর ঢুকে রুমে থাকা সোফায় বসে পড়ল। শুভ্রকে ইশারায় বলল, পানি হবে? আমি ইফতারের পর থেকে পানি খাইনি। একটু অপেক্ষা করুন, আমি আনছি। শুভ্র কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে চৈতির সামনে রেখে সামনের সোফাটায় বসে পড়ল। চৈতি এক ঢোকে পুরো পানি খেয়ে খালি গ্লাসটা সামনে থাকা টেবিলে রাখতেই শুভ্র বলল, আপনি অবাক হননি? জিজ্ঞেস করবেন না আমি এখানে কি করছি? অবাক তো হয়েছি বটে। আরশিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আরশি আপনার কি হয়? ছোট বোন। কই, আরশি তো আমাকে কোনোদিন বলেনি যে ওর একটা ভাই আছে। আপন না, ফুফাতো। ও আচ্ছা, আপনি জানলেন কি করে আরশি যে আমার বান্ধবী? আগে জানতাম না, আপনি তো বলেছিলেনই আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখে বুঝলাম আরশি আপনার বান্ধবী, যার কথা আপনি বলছিলেন। আন্দাজ করেই বলেছি। বাহ, আপনার ধারণা শক্তি তো ভালো। সবাই বলে। ওদের কথা শেষ হতেই আরশির আগমন ঘটল। আরশিকে দেখে চৈতি বসা থেকে দাঁড়িয়ে গেল। সকালের ঘটনার জন্য দুঃখিত, আমার ওই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি জানতাম তুই কষ্ট পাবি তাহলে কোনোদিন কথাগুলো বলতাম না। আরশি চৈতির কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে, তুই যখন এসেই পড়েছিস তাহলে আগের কথাগুলো সব ভুলে যা। আমারও বোঝা উচিত ছিল তোর জন্য এখানে আসাটা কঠিন। অবুজের মতো আবদার করেছিলাম, সে অবুজের আবদার পূরণ করার ধন্যবাদ। বাই দ্য ওয়ে, শুভ্র ভাই আর তুই কথা বলছিলি, চিনিস তোরা একে অপরকে? একই অ্যাপার্টমেন্টে থাকি আমরা। আরশি ভ্রুকুচকে শুভ্রের দিকে তাকিয়ে বলল, শুভ্র ভাই, আপনি তো সায়েন্স ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন না, কবে থেকে শিখলেন? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, মানে কয়দিনই হলো,
সহজই তো, আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল শেখার। কই, আগে তো জানতাম না যে আপনি ইন্টারেস্ট ছিলেন এই ভাষা শেখার। জানলে তো আমি শিখিয়ে দিতাম। শুভ্র চোখ পাকিয়ে আরশির দিকে তাকিয়ে বলল, কেন, মানুষের কি ইন্টারেস্ট পরে জন্মাতে পারে না? পারে, বাট হুট করে। শুভ্রের চাহনি দেখে আরশি শুকনো ঢুক গিলে বলল, আমাকে আম্মু মনে হয় ডাকছে, আমি গেলাম। তোরা কথা বল। আর চৈতি শোন, তুই একটু ওয়েট কর। আমাদের পার্টিটা ছাদে হচ্ছে, সব কাজিনরা মিলে সাজাচ্ছে, একটু দেরি হবে। আর হ্যাঁ, রাতের খাবার খেয়ে যাবি, শুধু কেক খেলেই হবে না। কিন্তু বেশি রাত হলে? শুভ্র ভাই দিয়ে আসবে, উনিও আজকে থাকবে না এখানে। জাস্ট আমার জন্মদিনের জন্য এসেছেন। তোরা একসাথে যাস, খেয়ে দিয়ে। বলেই আরশি চলে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? শুভ্রের বলা কথায় মাথা নাড়ালো চৈতি। আপনার জন্মদিন কবে? জাস্ট ইচ্ছা হলো আর কি। জন্মদিন? হুম। জানি না তো। শুভ্র অবাক হয়ে বলল, জানেন না মানে? আপনি আপনার জন্মদিন জানেন না কবে? আগের বার কত তারিখে পালন করছিলেন জন্মদিন? পালন করিনি তো। এর আগের বার? আগের বারও না। শুভ্র হেসে বলল, মজা করছেন আমার সাথে? আপনার মনে হয় বলার ইচ্ছা নাই। আচ্ছা, বলা লাগবে না। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি জানি না আমার জন্মদিন কবে। তবে বার্থ সার্টিফিকেটে লেখা আছে আমার এপ্রিল মাসের 5 তারিখে জন্মেছি। তবে শুনেছি ওটা নাকি কমিয়ে দেয়া। আমার আসল বার্থডে আমি জানি না। শুভ্র অবাক হয়ে বলল, আপনি কোনোদিন আপনার জন্মদিন পালন করেননি? না। কেন? না মানে সবাই তো জন্মদিন পালন করে। আপনার পরিবার কি ধার্মিক? যেহেতু জন্মদিন পালনে নিষেধ আছে, এজন্য কি তারা জন্মদিন পালন করেন না? না, আমার জন্মটাকে আমার মা শুভ মনে করেন না। একে তো আমি জন্মালাম বোবা কালা হয়ে, আবার আমার জন্মের সময় বাবা অফিস থেকে বাসায় আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সব মিলিয়ে আমার জন্মটাকে আমার মা অশুভই ভাবেন, তাই জন্মদিন পালন করেননি। জানেন, ছোটবেলায় যখন দেখতাম সবার মা বাবা ওদের সন্তানদের জন্মদিন পালন করছে, তখন আমিও অপেক্ষা করতাম কবে আমিও সবার মতো জন্মদিন পালন করব। কিন্তু ওই অপেক্ষাটা অপেক্ষায় রয়ে গেল, বাস্তব হলো না। আমি একদিন আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম, সবার জন্মদিন পালন হয়, আমার কেন হয় না? আম্মু আমার গালে 2টা চড় দিয়ে বলেছিলেন, সবাই তোর মতন না, সবাই জন্মগ্রহণ করেছে ভাগ্য নিয়ে, আর তুই কোনো কিছুই নিয়ে জন্মগ্রহণ করিসনি। তোর মুখে আর দ্বিতীয়বার যেন জন্মদিনের কথা না শুনি। সেদিন থেকে আর কোনোদিন সাহস করিনি জন্মদিন নিয়ে কথা বলার। এখন বড় হয়ে বুঝতে পারছি আম্মু কেন কোনোদিন জন্মদিন পালন করেননি। আসলে আমি জন্মদিন পালনের যোগ্যই না। বলে চুপ করে রইল। শুভ্র এক দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কষ্ট নিয়ে বেঁচে আছে, ওর মধ্যে যে এত কষ্ট অপমান রয়েছে, তা সে কাউকে বুঝতেই দেয়নি। কই, এতদিন ধরে মিশছে ও চৈতির সাথে, একবারও তো আন্দাজ করতে পারেনি। সরি, অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়। বিরক্ত হলে দুঃখিত। ইটস ওকে। এর মধ্যেই আরো শেষে শুভ্র আর চৈতিকে ছাদে যেতে বলল। সব কাজ শেষ, শুভ্র চৈতিকে নিয়ে ছাদে চলে গেল। চৈতি আশেপাশে তাকাতেই মন খারাপ ভালো হয়ে গেল। চারদিকে লাইট ঝলমল করছে। রাতের অন্ধকার মাঝে পুরো ছাদটা যেন আলোতে আলোকিত হয়ে আছে। তার পাশাপাশি বেলুন তো আছেই। ছাদে মাঝখানে টেবিল রাখা, আর তার উপর ইয়া বড় একটা কেক রাখা। যথারীতি আরশি কেক কেটে প্রথমে চৈতিকে কেক খাওয়ালো। আরশির বাবা মা এসব অনুষ্ঠান পছন্দ করে না, তাই তারা আসেননি। তবে তাদের জন্য কেক আলাদা করে রাখা হয়েছে। কেক কাটা শেষে চৈতি বেসিনে গেল হাত মুখ ধুতে। সারা মুখে কেকের ক্রিম লাগানো, আরশি লাগিয়েছে। হাত মুখ ধুতে ধুতেই একটা কম বয়সী ছেলে আসলো। দেখে মনে হয় 7 বা 8-এ পড়ে। তুমি নাকি কানে শুনতে পাও না? আচ্ছা, একটা পরীক্ষা নিয়ে দেখা যাক। যেহেতু তুমি কানে শুনতে পাও না, সেহেতু তোমার কানের কাছে চিৎকার করলেও তোমার কোনো অসুবিধা হবে না, তাই না? কারণ তুমি তো শুনতেই পাও না। চৈতি কিছু বুঝে উঠবার আগে ছেলেটা তার বন্ধুদের নিয়ে চৈতির কানের কাছে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কি হচ্ছে এখানে? শুভ্রের ধমকানি শুনে ছেলেটার সব বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে গেল। কি হলো, কথা বলছিস না কেন? ছেলেটা আমতামতা করতে করতে বলল, মজা করছিলাম। মজা? এটা তোদের কাছে মজা মনে হচ্ছে? একটা মানুষকে কষ্ট দিয়ে তোরা মজা নিচ্ছিস? স্কুলে এসব শেখানো হয় তোদের? জীবনে বোবাকালা মানুষ দেখিনি তো, তাই সামলাতে পারলাম না। দেখতে চাইলাম উনি সত্যিই শুনতে পারে কিনা। শুভ্র চিৎকার দিয়ে বলল, আরাফ? শুভ্রের চিৎকার শুনে আরাফ ভয়ে কেঁপে উঠল। ইচ্ছা করছে তোর গালে 2টা চড় মারি। একটা মানুষকে নিয়ে এসব কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? মানুষটা কি ইচ্ছে করে এমন হয়েছে? আজকে ওনার বদলে যদি তুই এমন হতি, তোর কানের পাশে যদি কেউ চিৎকার করতো, তাহলে কি করতি? শুকরিয়া কর তোর এই অবস্থা হয়নি দেখে। আর কোনো দিন এমন করবি না।
যদি দেখি তাহলে সত্যি সত্যি তোরে দুটা চর মারতে আমার হাত কাঁপবে না। আপুকে সরি বলে যা। কিন্তু ও তো শুনতে পাবে না, বলে কি হবে? সেটা তোর জানার বিষয় না। তোকে সরি বলতে বলেছি, বলবি। সরি আপু। চৈতি কিছু না বলে মলিন হাসলো শুধু। চৈতিকে হাসতে দেখে আরাফ অবাক হয়ে গেল। তাহলে কি মেয়েটা শুনতে পেয়েছে? ওহ, সরি বলাটা। ছোট তো, মাথায় কিছু বুঝলো না সে। মাথা নিচু করে চলে গেল। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। অতঃপর চৈতির দিকে চেয়ে ইশারায় বলল, ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। কিছু মনে করবেন না, ছোট মানুষ, বুঝতে পারিনি, তাই এমন একটা কাজ করে ফেলেছে। আমি কিছু মনে করিনি। ধন্যবাদ, শুনে ভালো লাগলো। কিন্তু শুভ্র চৈতির চোখের কোণায় পানি দেখে বুঝলো মেয়েটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। আচ্ছা, সবাই এমন কেন? কেউ ওনাকে কেন বুঝতে চায় না? নিজের জন্মদাতা মাও না। আচ্ছা, সবাই ওকে কষ্ট দিয়ে কি মজা পায়? এমন একটা মেয়েকে কষ্ট কি করে দিতে পারে? ও তো কোনোদিন দিতে পারবে না। বুক কাঁপবে ওর। এইসব ভেবে একটা শ্বাস ফেলে শুভ্র বলল, চলুন, ওখানে গান হচ্ছে। গিয়ে কি হবে? আমি তো গান শুনতে পারবো না। চৈতির কথায় বুকের মাঝে ধপ করে উঠল। মেয়েটা এত কঠিন কথা কি করে বলতে পারে? গান শোনা লাগবে না, গিয়ে জাস্ট বসে থাকবেন, তাহলেই হবে। চলুন। চৈতি কিছু না বলে শুভ্রের পিছু পিছু হাঁটতে লাগলো। গিয়ে দেখলো সবাই মাদুর পেতে বসেছে। সামনে গিটার রাখা। একটা ছেলে গান গাচ্ছে। চৈতিকে দেখে আরশি হাত নাড়িয়ে বলল ওর পাশে বসতে। চৈতি কি আরশির পাশে বসলো। শুভ্র ভাই, আপনিও তো গান গাইতে পারেন, গান না একটা। না না, অনেকদিন গান গাই না, ভুলে গেছি সব। আরে গান না, চৈতির জন্য হলেও গান। ও তো কোনোদিন আপনাকে গাইতে দেখেনি। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসির কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি, গানটাকে অনুভব করুন। কি যেন ভেবে শুভ্র একটা ছেলের কাছে গিটারটা দিয়ে কানে কানে গানের নাম বলে ওকে বাজাতে বলল। শুভ্র যে গিটার বাজাতে পারে না ব্যাপারটা এমন নয়, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে, সেটা চৈতির জন্যই। অতঃপর গিটারটা দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে চলে যাব আমি সেই নৌকা হব। পুরোটা গান শুভ্র মুখে গিয়েছে, সাথে চৈতি যাতে লিরিক্স বুঝে, গানের অর্থ বুঝে, সেজন্য পুরো গানটা হাত দিয়ে ইশারা করেও গেয়েছে। চৈতি অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। কই, কেউ তো ওর জন্য এভাবে গান গায়নি। তাহলে শুভ্রই কেন? শুভ্র ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। চৈতি যাতে আপনার গানের অর্থ বুঝে সেই জন্য ওকে ডেডিকেট করে গাইলেন, তাই না? আরশির কথা শুনে শুভ্র চৈতির দিকে তাকিয়ে ওর অবাক বিস্মিত হওয়া চেহারা দেখতে পেল। এই চেহারা দেখে মাথা নিচু করে হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় তোর মতো গোবর নাই যেই সামান্য ব্যাপারটা মাথায় আসবে না। শুভ্রের কথা শুনে আরশি মুখ ফুলিয়ে বলল, আপনার প্রশংসাও করা যায় না, শুধু পিঞ্চ মেরে কথা বলেন। প্রশংসা করতে যাস কেন? আমি বলছি তোরে। খাওয়া দাওয়া শেষে শুভ্র আর চৈতি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আজকে গাড়ি নাই আমার কাছে, আর এত রাতে কিছু পাবো বলেও মনে হয় না। হেঁটে যেতে পারবেন তো? চৈতি হেসে বলল, আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে, আর আরশির বাসাটা তো এত দূরে না যে আমি হেঁটে যেতে পারবো না। কিন্তু আপনি তো হিল জুতা পরে আছেন, যেতে পারবেন তো? হুম। তাহলে তো ভালোই। কিছুক্ষণ পর চৈতি পাশে একটা বেঞ্চে বসে পড়ল। চৈতিকে বসে পড়তে দেখে শুভ্র অবাক হয়ে বলল, কি হলো, বসে পড়লেন যে? চৈতি এখন শুভ্রকে কি করে বলবে যে তার পায়ের অবস্থা বেহাল হিল জুতা পরে। খুব তো বলেছিল হিল জুতা পরে হাঁটতে পারবে, এখন কি হবে? কেন যে বলতে গেল? হিল জুতা পরা অভ্যাস ওর একদম নেই, তাও আবার নতুন জুতা। পায়ের পিছনের দিকটা জ্বলছে খুব, কিন্তু এখন কি বাহানা দিবে? ব্রেঞ্চটা অনেক সুন্দর তো, তাই বসতে ইচ্ছে হলো। 5 মিনিট বসে আবার হাঁটা শুরু করব। আপনিও বসুন না, অনেক তো হাঁটলেন। শুভ্র কিছু না বলে চৈতি পাশে বসে পড়ল। 1 মিনিট পার হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন যে, কোনো সমস্যা? আসলে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি বলেই চলে গেল। চৈতি আরামে বসলো। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ হতেই নিশ্চয়ই সময় লাগবে, ততক্ষণে আমার পায়ের ব্যথা একটু কমে যাবে ভেবেই ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুক স্ক্রলিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শুভ্র ফিরে আসলো। শুভ্র যে এসেছে তা চৈতি এখনো দেখেনি, ও মোবাইলে মুখ ডুবিয়ে বসে আছে। চৈতিকে মোবাইল চালাতে দেখে শুভ্র কিছু না বলে চৈতির পায়ের কাছে নর্মাল স্যান্ডেল জোড়া রেখে দিল। চৈতি এতক্ষণে হুঁশ আসলো, ততক্ষণে শুভ্রর পাশে বসে পড়েছে। শুভ্রের দিকে তাকাতে শুভ্র পকেট থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে চৈতির হাতে রেখে বলল, পায়ের যেখানে জ্বলছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে জুতাগুলো পরে ফেলুন, আর পায়ে বর্তমানে যে জুতা জোড়া আছে তা এই ব্যাগের মধ্যে রেখে দিন। চৈতি অবাক হয়ে বলল,
আপনি জানলেন কি করে আমার যে পায়ে ব্যথা? আর এখন জুতা কিনতে গেলেনই বা কেন? আমি একটু পরে এমনিই হাঁটতে পারতাম। হ্যাঁ, এমনি হাঁটেন আর পরে পায়ে ইনফেকশন বানান, তখন মেবি বেশি ভালো হতো। ঘরে বসে থাকতেন, কলেজে যাওয়া লাগতো না। আমি সেটা বলিনি। হয়েছে, হিল জুতা খুলে স্যান্ডেলগুলো পরেন, আরাম লাগবে। চৈতি মাথা নেড়ে পায়ে ব্যান্ডেজ দিয়ে স্যান্ডেলগুলো পরলো। সত্যি আরাম লাগছে এখন। এতক্ষণ কি যে লাগছিল, যদিও ব্যথাটা পুরোপুরি যায়নি, হালকা রয়ে গেছে। হাঁটতে পারবেন? হুম। শিওর? আবার জুতার মতো যেন না হয়। সত্যিই হাঁটতে পারতাম। তাহলে চলুন, এমনিতেই রাত হয়ে গেছে অনেক। আল্লাহই জানে দারোয়ান গেট বন্ধ করে দিছে নাকি, তাহলে সারা রাত বাহিরে থাকা লাগবে। আমি তো ভুলেই গেছিলাম গেটের কথা। চলুন চলুন। হাঁটতে হাঁটতে চৈতি শুভ্রকে জিজ্ঞেস করলো, আমার মার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো মানুষ, মিশুকও বটে। আমাকে নিজের ছেলের মতো ভেবে নিয়েছিলেন, ইফতারিও এনেছিলেন। উনি কি আপনাকে আমার সম্পর্কে কিছু বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন? মানে উনি কি বলেছেন আমার মেয়েটাকে তোমার কেমন লাগে, অনেক লক্ষ্মী মেয়েও, ওর মতো মেয়ে পুরো দুনিয়াতে পাওয়া দুষ্কর, একটু কথা বলো আমার মেয়ের সাথে, এরকম কিছু? হ্যাঁ বলেছিলেন তো, আপনি জানলেন কি করে? চৈতি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মার কথাই কিছু মনে করবেন না, উনি এরকমই। আমার বিয়ে হচ্ছে না দেখে একটু চিন্তায় আছেন, তাই আবোল তাবোল কি কাজ করেন তিনি নিজেও জানেন না। আরে না না, আমি কিছু মনে করিনি, বরং আমার তো ওনাকে অনেক পছন্দ হয়েছে। কি সুন্দর বাবা ডাকেন আমায়, আর ওনার হাতের বানানো ইফতারিগুলা অনেক মজার ছিল, পুরোটা খেয়েছি আমি। চৈতি একটু কেসে বলল, ওটা আমার হাতে বানানো ইফতার ছিল, আম্মু বানায়নি। ওই একই হলো, সবসময় বাইরের ইফতারি খেয়ে খাবারের উপর থেকে মনই উঠে গিয়েছিল। অনেক দিন পর বাসায় বানানো ইফতার খেয়েছি। কেন, আপনার বাবা মা কোথায়? আম্মু আরশিদের সাথে থাকে। কেন, আপনি থাকেন না কেন ওদের সাথে? ওই যে বাসায় এসে পড়েছে, থ্যাঙ্কস গড, গেটে তালা দেয়নি এখনো। চৈতির মনে হলো শুভ্র যেন কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই আর মাথা ঘামালো না। কাউকে তো সে জোর করতে পারে না, অধিকারও তো নেই তার, তাই মাথা না ঘামিয়ে নিজের বাসায় চলে গেল। শুভ্র চৈতি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকাতেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। সরি চৈতি, আপনাকে আমি সব কিছু শেয়ার করতে পারলেও এই কথাটা শেয়ার করতে পারবো না। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে লিফট থেকে নেমে নিজের বাসায় চলে গেল। চৈতি বাসায় যেতেই ওর মা কাছে ডেকে এনে বললেন, জ্যোতি, কালকে তোর একটা রেস্টুরেন্টে একজন ছেলের সাথে দেখা করা লাগবে। কেন? ছেলে নাকি তোকে দেখে অনেক পছন্দ হয়েছে, আমাকে ফোন করে জানালো, তাই তোর সাথে দেখা করতে চাইছে। চৈতি রেগে কিছু বলতে যাবে, তার আগে তার মা বলে উঠলেন, ওই ছেলে তোর সমস্যার কথা জানে, সব জেনে শুনে দেখা করতে চেয়েছে। দেখ, আমিও চাই না ওই ছেলের সাথে তোর বিয়ে হোক। শুভ্র ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। ছেলেটা মাশাআল্লাহ সব দিক দিকে পারফেক্ট, কিন্তু ওই ছেলে আমার বান্ধবীর ছেলে। আমার বান্ধবীকে তো সরাসরি না করতে পারি না, তাই না? তুই জাস্ট দেখা করার আয়, পরে এসে বলে দিস তোর ছেলেকে পছন্দ হয়নি। কিন্তু প্লিজ আমার মান সম্মানটার কথা ভাব। আচ্ছা। কোথায় যাচ্ছিস? শুভ্রের কাছে। ওনাকে যেতে বলতে হবে তো, নয়তো উনি কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, মানুষ আবার দেখলে খারাপ ভাববে। তাও তো ঠিক। আচ্ছা, কালকে বলবো না হয়, কলেজে যাবার সময়। তাই করিস, এখন গিয়ে ফ্রেশ নে। কলেজ ছুটির সময় আপনাকে আমার জন্য ওয়েট করা লাগবে না। চৈতির কথা শুনে শুভ্র ব্রুকুচকে বলল, কেন, কোথাও যাবেন? আসলে আমার ফ্রেন্ডের ছেলের সাথে দেখা করতে হবে, তাই কলেজ শেষে সরাসরি ওই রেস্টুরেন্টে চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বললেন কেন? আপনাকে ছেলে দেখতে আসবে তো বেস্ট অফ লাক বলবো না? চৈতি কিছু না বলে চুপ করে রইল। আমি চাই অনেক ভালো একটা ছেলের সাথে আপনার বিয়ে হোক, যাতে আপনি সুখী থাকেন, আপনাকে যেন মানুষের কাছ থেকে কথা শুনতে না হয়। শুভ্রের কথা শুনে চৈতি অবাক হয়ে শুভ্রের দিকে তাকালো। পরক্ষণে ভাবলো তার ভালোর কথা চিন্তা করে বলে তো এসব বলল। আচ্ছা তবে আসি, বাসায় এসে বলবেন কিন্তু ছেলেকে আপনার পছন্দ হয়েছে কিনা। চৈতি উপর নিচ মাথা নাড়ালো। শুভ্র হেসে নিজের গাড়িতে উঠে চলে গেল। চৈতি শুভ্রের যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাসে চলে গেল। গিয়ে আরশির কাছে বসতেই আরশি বলল, কি রে, তোর মুখ এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? না তো। সত্যি করে বল, আমি জানি তুই মিথ্যে বলছিস। আজকে এক ছেলের সাথে দেখা করতে হবে। ছেলেটা আমার বান্ধবীর ছেলে, উনি আমার সম্পর্কে সবকিছু জেনে শুনেই দেখা করতে চেয়েছে। তাহলে তো ভালোই হলো, এবার মনে হয় তোর বিয়েটা হয়েই যাবে। কিন্তু আমার তো খুশি হবার কথা, আমি কেন খুশি হতে পারছি না?
বারবার মনে হচ্ছে ছেলে যাতে আমাকে মানা করে দেয়। এতদিন তো ভাবতাম যার সাথে আমার বিয়ে হলেই হয়, কিন্তু এখন কেন মন থেকে খুশি হতে পারছি না। শুভ্র ভাইকে ভালোবেসে ফেলেছিস? হুম। আরুষির কথা শুনে চমকে আরুষির দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আমি ভালোবাসবো? কি সব জাতা বলছিস? তাহলে তোর হাত কাঁপছে কেন? কই হাত কাঁপছে? এসব ফালতু কথা একদম বলবি না। কিছুক্ষণ থেমে আবার বলল, উনি আমাকে বলেছেন ছেলে যাতে আমাকে পছন্দ হয়। ওনাকে ভালোবেসে ফেললেই বা কি হবে? উনি তো আমাকে ভালোবাসেন না, জাস্ট মানবতার খাতিরে সাহায্য করে এসেছেন। হ্যাঁ মানছি, শুভ্র ভাইয়ের মন ভালো, উনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু ওনার চোখে আমি তোর জন্য চিন্তা ভালোবাসা দেখেছি। আমার দেখা তো আর ভুল হতে পারে না। ভুলই দেখেছিস তুই। আচ্ছা একটু চুপ থাক, ভালো লাগছে না কিছু। ছুটির পর আমার কথাটা একটু ভেবেচিন্তে দেখিস। শুভ্র ভাই তোকে নিশ্চয়ই ভালোবাসে। কোনো মেয়ের প্রতি আমি ওকে এতটা যত্নশীল হতে দেখিনি যতটা তোর প্রতি শুভ্র ভাইকে হতে দেখেছি। তোর কাছে কিছু টাকা হবে? আসলে আসার সময় টাকার ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। আরুষি নিজের ব্যাগ থেকে 1000 টাকার নোট নিয়ে চৈতির দিকে এগিয়ে দিল। এত টাকা লাগবে না, 100 টাকা হলেই হবে। রেস্টুরেন্ট বেশি একটা দূরে না। কত রকমের বিপদ থাকতে পারে না, প্রয়োজন হলে তো কাজে লাগাতে পারবি। তোর কাছে টাকাটা রাখ, পরে দিয়ে দিস। কিন্তু আমার কাছে ভাঙতি নাই, নিলে নে, না হলে যাই আমি। আচ্ছা দে, কালকেই তোকে ফেরত দিয়ে দেব, চিন্তা করিস না। এক যুগ পরে দিলেও কোনো সমস্যা নাই আমার। তোর দেরি হয়ে যাচ্ছে, আর নিজের মনের বিরুদ্ধে কিছু করিস না। নিজের মনের কথা শুনবি, না হলে আজকে হোক বা কয়েক বছর পরে ঠিক পস্তাবি। মনে হবে কেন আগে কাজটা করলাম না। পরে যাতে আফসোস না করিস, দেখিস। চৈতি আরুষির যাবার দিকে তাকিয়ে থেকে একটা সিএনজি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা হলো। রেস্টুরেন্টের ভিতর যেতে একটা ছেলে এসে বলল, আপনি চৈতি? কথাটা বুঝতে পেরে চৈতি মাথা নাড়ালো। ছেলেটা একটা টেবিলের দিকে ইশারা দিয়ে বলল, ওই যে ওখানে চলুন। চৈতি সিটে বসতে ছেলেটা বলল, কিছু অর্ডার করব? কি খাবেন বলুন। চৈতি খাতায় লিখে বলল, আমি কিছু খাবো না। তা বললে হয় নাকি? প্রথম দেখা, খালি মুখে কিভাবে যেতে দিই? 1 কাপ কফি অর্ডার করি। কফি খেতে পারি না, তিতা লাগে। তাহলে জুস? হুম। আমার নাম নিলয়, নিশ্চয়ই শুনেছেন। জি। আপনার সম্পর্কে সব জানি, আপনাকে পছন্দও হয়েছে। শান্ত স্বভাবের মেয়ে আপনি, কিন্তু কিন্তু দেখুন, আপনার সাথে চলতে আমার অনেক অসুবিধা হবে। যেহেতু আপনি শুনতে পান না, সেহেতু কোনো একটা কাজের সময় আপনাকে অন্য রুম থেকে ডাকা যাবে না যে আমার এটা লাগবে। আবার সবসময় তো হাতের লেখা পড়ে কথা বোঝা সম্ভব না, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মাস শেষে যে টাকা পাই তা অনেক কম, দুজনের চলতে কষ্ট হবে। তারপর কয় মাস পর যদি আমাদের বাচ্চা হয়, তাহলে তারও ভরণ পোষণের জন্য টাকা লাগবে। আপনি এসব কেন বলছেন? কিছু মনে করবেন না। আপনার মা যদি বেশি না কয়েক লাখ টাকা দিত, তাহলে একটা বিজনেস শুরু করতে পারতাম, এতে আপনিও সুখী হতেন। আপনি কি যৌতুক চাচ্ছেন? না না, যৌতুক চাইবো কেন? এটা তো আমি শুধু একা ভোগ করব না, তাই না? আপনি আমাদের বাচ্চার ভালোর জন্যই যাচ্ছি, এটাকে কি যৌতুক বলে? আপনি ইনডাইরেক্টলি যৌতুকের কথাই বলছেন। দেখুন, আমি কাউকে যৌতুক দিয়ে বিয়ে করব না। ভেবে দেখুন, আমাকে বিয়ে না করলে আপনি সারা জীবন কুমারীই থেকে যাবেন, কেউ আপনাকে বিয়ে করবে না। এর চেয়ে কয়েক টাকা খরচ করে যদি আপনার বিয়েটা হয়, তাহলে অসুবিধা কোথায়? সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি দরকার হলে সারা জীবন কুমারীই থাকবো, তবু আপনার মতো মানুষকে আমি যৌতুক দিয়ে কোনোদিন বিয়ে করব না। যা বলছেন সব ভেবে বলছেন তো? অবশ্যই। পরে আবার পস্তাবেন না কিন্তু। প্রশ্নই আসে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এতক্ষণ যে আপনি আমাকে অপমান করলেন আমার শারীরিক ত্রুটি নিয়ে। ওটাকে কি অপমান বলে নাকি? আমি যা সত্যি তাই বলেছি। আপনার মতো মেয়েকে কে বিয়ে করবে? তাও আপনার 7 জন্মের ভাগ্য যে আমার মতো একটা ছেলে যৌতুকের বিনিময়ে হলেও আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আজকাল দেখছি সত্যি কথা বললেও দোষ। দয়া করে আপনি আসতে পারেন, আর যাওয়ার সময় আপনার কফির বিল দিয়ে যাবেন। আপনার কফির বিল আমি দিতে পারবো না। ফাজিল কোথাকার। বিড়বিড় করতে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে নেমে গেল। চৈতি হালকা হেসে জুস খাওয়ার মন দিল। এখন একটু শান্তি লাগছে। জুস খেতে খেতেই হঠাৎ নাকে ধোয়ার গন্ধ পেল। এখানে ধোঁয়া আসলো কোথা থেকে ভেবে পেল না সে। আশেপাশে তাকাতে দেখলো পুরো রেস্টুরেন্টে খালি, যেটা একটু আগেও ভরাট ছিল। ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। চৈতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ একে ডাকলো না কেন? কিছুক্ষণ পর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবেই চেয়ার থেকে উঠে একটু হাঁটতেই আরশি কলেজ ছুটির পরে চৈতিদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়ে শুভ্রকে ফোন করলো। ফোন রিসিভ করতে আরশি বলল, আমি আপনার বাসার নিচে, তাড়াতাড়ি আসেন। বলি ফোন রেখে দিল। শুভ্র কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে এমন কেন? এইভাবে হুট করে কেউ ফোন দিয়ে নিচে আসতে বলে? উত্তরে যে কিছু বলবে তারও তো সুযোগ দেয়নি মেয়েটা। আজব। ভাবতে ভাবতে দরজা লক করে নিচে গেটের সামনে যেতে আরশিকে দেখতে পেল। কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজ থেকে সরাসরি এসেছে। কি রে, কি এমন দরকার পড়লো যে কলেজ থেকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসলি? চৈতি যে রেস্টুরেন্টে ছেলের সাথে দেখা করতে গেছে জানেন? হ্যাঁ, না জানার কি আছে, ওই তো বলল। ওকে গিয়ে নিয়ে আসুন। ও বাসা থেকে টাকার ব্যাগ নিতে ভুলে গেছে। ওর কাছে এখন 1 টাকাও নাই। কিন্তু আমার তো একটু কাজ ছিল। ও আসবে কি করে? আমি রেস্টুরেন্টের ঠিকানা, নাম সবকিছু মেসেজে জানিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, একটু রেডি হয়ে আসি। আমি গেলাম। শুভ্র ঘরে ফিরে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। গুলশানের কোনো একটা রেস্টুরেন্টে নাকি দেখা করতে গিয়েছে। কিছু দূর যেতেই হঠাৎ একটা রেস্টুরেন্টের কাছে ভিড় দেখতে পেল। দূর থেকে যা বুঝলো ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে। কাজ করে কিভাবে এরা যে আগুন লাগার চান্স থাকে, এত মানুষ যায়, একটু সাবধানে কাজ করলেই তো হয়। না জানে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে মনে বিরক্ত হয়ে গাড়ির সামনে আঘাতে নিয়ে কি একটা মনে করে গাড়ি থামালো। এই রেস্টুরেন্টে আবার চৈতি নাই তো? রেস্টুরেন্টের নামটা কেমন চেনা চেনা লাগছে। মনে মনে দোয়া করছে এই রেস্টুরেন্টে যেন চৈতি না থাকে। কাপা কাপা হাতে মোবাইল বের করে মেসেজে গিয়ে নামটা দেখে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে যেতে কয়েকটা পুলিশ থামিয়ে বলল, ভিতরে আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন না? রেস্টুরেন্টের ভিতরে আমার পরিচিত একজন আছে। ভিতরে কেউ নেই? আছে, আমি শিওর। আপনি জানলেন কি করে? দেখুন, মেয়েটা যে হট্টগোল শুনে বেরিয়ে আসবে তার কোনো চান্স নেই, কারণ সে কানে শুনতে পারে না। আর ভিতরে থাকলে চিৎকার করে যে কাউকে ডাকবে সেটাও পসিবল না, কারণ সে কথা বলতে পারে না। উনি নিশ্চয়ই বেরিয়ে গিয়েছেন, আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি নিজে গিয়ে চেক করতে চাই। কিন্তু এতে আপনার ক্ষতি হবে। আমার কোনো ক্ষতি হবে না, যেতে দিন আমাকে। আমি জাস্ট শিওর হতে চাই যে উনি ভিতরে আছেন কিনা। প্লিজ যেতে দিন আমাকে। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমার হাতে কিছুই করার নেই। একজনের জীবন বাঁচাতে আমি আরেকজনকে বিপদে ফেলতে পারি না। আমার যদি কিছু হয় তার দায়ভার আমি নিব, আপনাকে বিপদে ফেলাবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, মেয়েটা অসহায়, ও নিজে কিছু করতে পারবে না, সাহায্যের জন্য চিৎকারও করতে পারবে না। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু যেতে দাও ওকে, এখনো আগুন অতটাও সরাইনি যে যেতে পারবে না ও। যেতে দাও ওকে, ওনাকে তুমি আটকে রাখতে পারবে না। কথাটা শুনে শুভ্র আর পুলিশ অফিসার দুজনেই পাশে তাকালো। লোকটাকে দেখে পুলিশের লোকটা বলল, অবশ্যই স্যার, আপনি যেতে পারেন। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে বেয়ে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলো। চৈতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লাগছে? কেউ একে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হেঁটে সামনে যেতে পড়ে যেতে নিলে কেউ একজন দুহাত দিয়ে আঁকড়ে ধরলো। চৈতি তাকাতেই শুভ্রের মুখ ভেসে উঠল। চৈতি, চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখুন, কিচ্ছু হয়নি আপনার, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। বলে পকেট থেকে একটা রুমাল বের করে চৈতির মুখের সামনে ধরলো, যাতে ধোয়া নাকে যেতে না পারে। চৈতি এত ধোয়ার মাঝে শুভ্রের বলা কথাটুকু বুঝতে পারল না। চলুন। এক হাতে জড়িয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ির নিচে আগুন দেখে ভয়ে চৈতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। চৈতিকে দাঁড়াতে দেখে শুভ্র বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের হাতে বেশি সময় নেই। চৈতি তখনও ভয়ে কাঁপতে কাঁপতে আগুনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চৈতিকে ছেড়ে ইশারায় বলল, চৈতি, আমাদের যেতে হবে এখান থেকে। সিঁড়ির নিচের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করে রাখুন দরকার হলে। প্লিজ চলুন এখান থেকে, নইলে পরে আটকা পড়ে যাব দুজনে। শুভ্রের কথা শুনে চৈতির হুঁশ ফিরল। মাথা নেড়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। রেস্টুরেন্ট থেকে নেমে একটা পার্কের বেঞ্চে বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে এক বোতল পানি এনে চৈতির দিকে এগিয়ে দিল শুভ্র। শুভ্রের হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢোকে পুরো পানির বোতলের পানি খেয়ে একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। চলুন ডাক্তারের কাছে যাই। না, আমার ডাক্তার দেখানো লাগবে না, আমি একদম ঠিক আছি। কিন্তু তাও কোথাও ব্যথা পাননি তো? না ধন্যবাদ হেল্প করার জন্য, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। আমি জানতামই না যে আগুন লেগেছে।
কেউ বলেও নাই। হঠাৎ নাকে ধোয়ার গন্ধ পেয়ে আশেপাশে তাকাতেই দেখি কেউ নেই। ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই নিশ্চয়ই নিজের জীবন বাঁচানোর জন্যই দৌড়ে চলে গিয়েছিল, তাই আমাকে তাদের চোখে পড়েনি। আর আমিও কি একটা চিন্তায় বিভোর ছিলাম, তাই হয়তো টের পাইনি। কিন্তু তাও ওদের তো উচিত ছিল আপনাকে জানানোর। আপনাকে খোঁজার জন্য যখন যেতে চেয়েছিলাম তখন পুলিশ আমাকে বলেছিল ভিতরে নাকি কেউ নাই, চেক করেছেন তারা। তাহলে আপনি কই থেকে আসলেন? একটা জলজ্যান্ত মানুষকে নাকি তারা দেখেননি। কিভাবে সম্ভব? শুধু আপনার জন্য ওদের কিছু বললাম না, নইলে আমিও শেষ দেখে ছাড়তাম। ওদের পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুভ্রকে এত রাখতে কখনো জ্যোতি দেখেন, আজকেই ফার্স্ট দেখলো। এর আগে যতবারই কথা হয়েছে শুভ্র যথেষ্ট নরম শান্ত কণ্ঠে কথা বলেছে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কিছু তো হয়নি, তাই না? হতে তো পারতো, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আমি সময় মতো না গেলে। শান্ত হন। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে শান্ত হয়ে বলল, আপনি যে ছেলের সাথে দেখা করতে এসেছেন সেই ছেলে কই? ওকে তো দেখলাম না। উনি অনেক আগেই চলে গেছেন। কি? কিন্তু আপনাকে ফেলে উনি কিভাবে চলে গেলেন? আমি যেতে বলেছি ওনাকে। কিন্তু কেন? বাদ দেন না। আচ্ছা, বাসায় যাবেন এখন? চলুন। চৈতি বেঞ্চ থেকে উঠে শুভ্রের পিছু পিছু হাঁটতে লাগলো। গাড়ির সামনে আসতেই শুভ্র গাড়ির দরজা খুলে দিল। চৈতি চুপচাপ সিটে বসা বাইরের দিকে তাকিয়ে রইল। শুভ্র নিজের সিটে বসে চৈতির দিকে একবার তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। অতঃপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। বাসার সামনে আসতেই গাড়িটা গ্যারেজে পার্কিং করে চৈতির সামনে এসে বলল, চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি পারবো যেতে। কোনো কথা না, এত বড় অ্যাক্সিডেন্টের পর আপনার শরীর দুর্বল হয়ে আছে। আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু আপনার মা তো আমাকে চিনেনি, তাহলে অসুবিধাটা কোথায়? আচ্ছা চলুন। দরজা নক করতে দরজা খুলতে খুলতে চৈতির মা বললেন, কিরে, এত দেরি হলো কেন? সামনের দিকে তাকাতে শুভ্রকে দেখে বললেন, এ কি শুভ্র বাবা, তুমি? আর চৈতির কি হয়েছে? একটু পরে বলি। ওনার রুম কোন দিকে? চৈতির মা হাত দিয়ে দেখিয়ে দিতেই শুভ্র চৈতিকেও রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আপনি রেস্ট নিন। চৈতিকে বসিয়ে রুম থেকে বের হতেই চৈতির মা সামনে এসে বললেন, বলবে তো ওর কি হয়েছে? চোখ মুখ অমন হয়ে আছে কেন ওর? শুভ্র সব খুলে বলতে চৈতির মা বললেন, বলো কি, ওর কোনো কিছু হয়নি তো? শুভ্র হেসে বলল, না আন্টি, একদম ঠিক আছে ও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে আন্টি, তার কোনো দরকার নেই। আমি আজ আসি। চৈতিদের বাসা থেকে বের হতেই মোবাইলে ফোন আসলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে অপর পাশ থেকে আরুষি বলল, শুভ্র ভাই, খবরে দেখলাম চৈতি যে রেস্টুরেন্টে গিয়েছিল সে রেস্টুরেন্টে নাকি আগুন লেগেছে। আরুষির ভয়ে গলা কাঁপছে, কথাগুলো যেন গলার মধ্যে আটকে আছে, বের হতে চাইছে না। কাঁপা কাঁপা গলায় বলল, চৈতি চৈতি ঠিক আছে? ও ও ওর ওর কিছু হয়নি তো? একটু বিপদ হয়েছিল। কি? শুভ্র হেসে বলল, কিন্তু আমি সামলে নিয়েছি। এখন আপাতত ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। আরুষি চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস ভাগ্যিস তুই বলেছিলি চৈতির কাছে টাকা নেই, ওকে যেন নিয়ে আসি, নাইলে কি যে হতো ভেবেই আমার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে। থাক, এখন এসব কথা ভেবে লাভ নেই। আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম বাজে একটা ঘটনা থেকে চৈতি রেহাই পেয়েছে। ওর কিচ্ছু হয়নি। তুইও চিন্তা করা বাদ দে। ওই ছেলের কি খবর যে দেখা করতে চেয়েছিল? জানি না, চৈতিকে জিজ্ঞেস করেছিলাম, বাট উনি বিষয়টা এড়িয়ে গিয়েছেন। কি হলো আবার? আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে দেখব, দেখি কি বলে। রাখি এখন। শুভ্র কি একটা মনে করে আবার কল দিল আরুষিকে। শোন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, দেখা করা যাবে? হ্যাঁ, কিন্তু কি কথা? সেটা বললেই বুঝবি। আমি আসছি। আরুষি কল কেটে ভাবলো শুভ্র ভাই ওকে কি এমন কথা বলবে যেটা কলে বলা যায় না। পরেরটা পরে দেখা যাবে, নিশ্চয়ই জরুরি কোনো কথা, নইলে তো এভাবে আর ডাকতো না। ভেবেই চিন্তা করা বন্ধ করে দিল। পরের দিন বাসা থেকে বের হয়ে গেটের বাড়ির দিকে তাকালো চৈতি। না, শুভ্র তো নেই। অন্যদিন তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আজকে কি হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে বাস দিয়ে যাওয়া যাক, এমনিতেও অনেকদিন বাস দিয়ে যাওয়া হয় না। ভেবে একটু হাঁটতেই একটা বাস পেয়ে গেল। খালি বাস থেকে উঠেও গেল। কিছুক্ষণ পর কলেজের সামনে আসতেই নেমে গেল। গেটে প্রবেশ করে একটু দূরেই আরুষের মতো কাউকে একটা দেখা যাচ্ছে। একটু ভালো করে তাকাতেই দেখলো ওটা তো আরুষি। দৌড়ে আরুষির কাঁধে হাত রাখলো। আরুষি একবার চৈতির দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। চৈতির হাসি মুখটা নিমিষেই কালো হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখলো আরুষি এখনো আসেনি। চৈতি নিজের সিটে বসার কিছুক্ষণ পরে আরুষিকে আসতে দেখে হাত নাড়ালো।
পাশের সিট থেকে নিজের ব্যাগটা উঠিয়ে আরশিকে বসার জায়গা করে দিল, কিন্তু আরশি একবার তাকিয়ে সামনের একটা সিটে গিয়ে বসে পড়ল। চৈতির মন এবার আরো বেশি খারাপ হয়ে গেছে। আরশি কেন এমন করছে তাই বোধগম্য হচ্ছে না তার। বারবার সামনে আরশির দিকে তাকাচ্ছে। আরশি পাশে বসে একটা মেয়ের সাথে দিব্যি হেসে কথা বলছে। ওর সাথে কেন কথা বলছে না? ওর উপর কি রাগ করেছে? কিন্তু ও তো কোনো দোষ করেনি, তাহলে এরকম কেন করছে? কিছুক্ষণের মধ্যেই স্যার এসে পড়লো। আশরাফ ক্লাসে ঢুকে সর্বপ্রথম চৈতির সিটের দিকে তাকালো, কিন্তু মেয়েটার মুখটা এমন কালো হয়েছে কেন? কিছু কি হয়েছে? মাথা নিচু করে বসে আছে চৈতি। আশরাফ একটু ভালো করে দেখে বুঝলো আরশি যে কিনা প্রতিদিন চৈতির সাথে বসে, সে বসেনি। চৈতির পাশের সিটটা খালি। মিস আরশি, চৈতির পাশে গিয়ে বসুন। সরি স্যার, লাস্ট বেঞ্চে আমার গরম লাগে, আর তাছাড়া লেখাও ভালো বুঝি না। এতদিন কি করে বুঝতেন? আমি কলেজে আসার পর থেকে দেখেছি প্রতিদিন আপনি লাস্ট বেঞ্চেই বসেছেন। তাহলে আজকে কি এমন হলো যে আপনি বোর্ডের লেখা দেখতে পান না? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি গিয়ে চৈতির পাশে বসবেন। কিন্তু স্যার, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আরশি মুখ কালো করে চৈতির পাশে এসে বসলো। প্রথমে চৈতি খুশি হলো, পরে আরশের কালো মুখ দেখে কোনো কথা বলল না। ক্লাস শেষে, কি হয়েছে তোর? আমার সাথে কথা বলছিস না কেন? আমি কি করেছি বল? এভাবে চুপ করে থাকিস না। আরশি বিরক্ত হয়ে বলল, তোর জন্য স্যার আমাকে লাস্ট বেঞ্চে বসতে বলেছে। সরি, আমি চাইনি তুই মন খারাপ করে আমার পাশে বসবি। হয়েছে, আর কিছু বলা লাগবে না। ভালো লাগছে না আমার, আমি গেলাম। আরশি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মন খারাপ করে কলেজ গেটের বাইরে এসে দেখলো শুভ্র আসেনি। উনি কি ভুলে গিয়েছেন আমার কথা, নাকি আজকে আসেই নাই? আর কিছু না ভেবে বাসে উঠে পড়লো। ইফতার করে বিছানায় বসে বসে রেস্ট নিচ্ছিল চৈতি। কোন সময় যে চোখ লেগে গিয়েছে টের পায়নি সে। ঘুম ভাঙলো 8:30-এর দিকে। শোয়া থেকে উঠে 1 কাপ কফি বানিয়ে পড়া টেবিলে বসলো সে। হঠাৎ পাশে টেবিলের উপর রাখা মোবাইলের আলো জ্বলে উঠতে দেখে মোবাইলটা চেক করতে একটা মেসেজ দেখতে পেল সে। আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আসুন জলদি। চোখ ভালো করে ডলে আবারও তাকালো। ঘুমের মধ্যে কি সে ভুলভাল দেখছে নাকি? এত রাতে কেউ কে মেসেজ করবে, তাও আবার বলছে বাসার নিচে। কে আপনি? আমার বাসা চিনলেন কি করে? সেটা নিচে আসলেই দেখতে পারবেন, তাড়াতাড়ি নামুন। আমার হাতে বেশি একটা সময় নেই, আপনি না আসলে আমি আপনার বাসার ভিতর আসতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই সেটা চান না? কে এই লোক? রীতিমতো কিনা হুমকি দিচ্ছে। আপনার আসতে হবে না, আমি আসছি। মেসেজটা সেন্ড করেই মাথার ওড়না দিয়ে ঘর থেকে বের হলো। নিচে আসতেই আশরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। গাড়িতে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে সে। আশরাফকে এত রাতে আসতে দেখে অবাক হলো চৈতি। দ্রুত পায়ে হেঁটে সামনে গিয়ে মোবাইলে টাইপ করে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আর আমাকে নিচে ডাকলেন কেন? কথা বলতেই ডেকেছি। কলেজেই বলতেন, এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা কি বলবেন বলুন, একটু তাড়াতাড়ি বলুন, আম্মু জানতে পারলে রেগে যাবে। চৈতি, আপনি শুভ্র ছেলেটার সাথে আর মিশবেন না। আশরাফের কথা শুনে চৈতি অবাক হয়ে বলল, মানে এই কথা বলার জন্য আপনি এখানে এসেছেন? সিরিয়াসলি? আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটাকে আপনি ডিসাইড করে দেবেন? না, আমি সেভাবে বলিনি। ওইভাবেই বলেছেন। আপনার কোনো রাইট নেই আমাকে আদেশ করার। হ্যাঁ আছে, সেটা শুধু কলেজের মধ্যে, এর বাইরে না। আর একটা কথা, আমি শুভ্রের সাথে কথা বলবো, 100 বার কথা বলবো। ওই মানুষটাই একমাত্র আমাকে প্রাধান্য দিয়েছে, আমার সব প্রয়োজন অপ্রয়োজনে সবকিছু বুঝেছে। আপনার মতো কথায় কথায় অপমান করেনি। সব সময় আমার পাশে থেকেছেন, সব রকমের সাহায্য করার চেষ্টা করে গেছেন কোনো স্বার্থ ছাড়াই। আপনার এক কথায় আমি ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দেবো ভাবলেন কি করে? আমি আসছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চৈতি, আপনার সাথে কাউকে আমার সহ্য হয় না। দোষটা কোথায়, কি করবো আমি? ফিরে যাবার জন্য পা বাড়াতে আশরাফের এমন মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল চৈতি। পিছনে ফিরে দেখলো আশরাফ অসহায়ের মতো তাকিয়ে আছে চৈতির দিকে। আপনি এসব কি বলছেন? আশরাফ মলিন হেসে বলল, আমাকে পাগল ভাবছেন তাই না? ভাবছেন মাথার তার ছিঁড়ে গেল কেন? প্রথমে আমিও ভেবেছিলাম যে মেয়েটাকে আমি দু চোখে দেখতে পারি না, যাকে দেখলে শুধু তার ছেলের কথা বের হয় মুখ থেকে, তাকে আমি কি করে ভালোবেসে ফেললাম। কিন্তু আমি অসহায়, নিজেকে আটকে রাখতে পারিনি। দেখুন, আপনার আর আমার মাঝে যে সম্পর্ক আছে সেটা শুধু টিচার আর স্টুডেন্টের। একজন টিচার হয়ে আপনি আপনার স্টুডেন্টকে এসব বলেন কোন সাহসে? তোমার সাথে যেদিন আমার ফার্স্ট দেখা হয়েছিল সেদিন তো আমি তোমার টিচার ছিলাম না। হ্যাঁ ছিলেন না, কিন্তু এখন আপনি আমার টিচার। একজন টিচার হিসেবে আপনার এসব বলা উচিত হয়নি। আর আপনি ভাবলেন কি করে? আপনি বললেই আমি রাজি হয়ে যাব, আপনাকে ভালোবাসবো? আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি করিনি। আপনার মা আমাকে দেখতে এসে যা ইচ্ছে তাই বলে অপমান করেছেন, সেটা আমি এখনো ভুলিনি। আমি এর জন্য ক্ষমা চাচ্ছি, মানুষ তো ভুল করে তাই না? এটাও আমার ভুল, আমি মেনে নিচ্ছি সেটা।
আপনি মেনে নিলেই আমি সবকিছু ভুলে যাব না। আপনার মুখে আমি যেন এ কথা আর না শুনি। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আপনি ক্ষমার যোগ্যই না। ক্ষমা করবার চিন্তা করা তো দূরের কথা। আমি আসছি। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেটের ভিতর ঢুকলো চৈতি। জীবনে এমন একটা মুহূর্ত পরিস্থিতিতে পড়বে তা সে কোনোদিন চিন্তা তো দূরের কথা, কল্পনাও করেনি। চৈতির যাবার দিকে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে তো সব দোষ তারই। সে যদি তার মার কথা না শুনতো, যদি চৈতিকে বিয়ে করার ডিসিশন নিত, চৈতির পাশে এসে দাঁড়াতো, তাহলে তো তাকে আজ এভাবে অসহায় হতে হতো না। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠলো। বাসার সামনে আসতেই রোবটের মতো গাড়ি থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমেই যাচ্ছিল। আশরাফ, তোকে আজ এমন এলোমেলো লাগছে কেন? কি হয়েছে তোর? কিছু না। কিছু না বললেই হলো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। বলেই আশরাফের কাছে এসে মুখে হাত বুলিয়ে দিতে আশরাফ এক ঝটকে হাত ছাড়িয়ে নিল। চোবে না তুমি আমায়। কি হলো? তুই এভাবে কথা বলছিস কেন? আমার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। তুমি যদি সেদিন চৈতিকে অপমান না করেই বাড়ির বউ হিসেবে আনতে, তাহলে আমার আজ এ অবস্থা হতো না। তুই শান্ত হ। চৈতি কোন মেয়েটা? ওই যে কানে শুনে না আর বোবা? আশরাফ নিজেকে আটকাতে পারলো না, কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, জানো আমি না ওই বোবা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। অনেক চেয়েছিলাম নিজেকে আটকাতে, কিন্তু পারিনি। আমার মস্তিষ্ক বলছে ওকে ভালোবাসা উচিত না, আবার আমার মন তার ঠিক বিপরীত কাজটা করছে। আমি আর পারছি না নিজেকে সামলাতে। আমি হাঁপিয়ে উঠেছি প্রতিনিয়ত মস্তিষ্ক আর মনের সাথে যুদ্ধ করতে করতে। পরক্ষণে হেসে বলল, অবশ্য আমিও না। এসব কথা কাকে বলছি যে মানুষটা ওই মেয়েটাকে দেখতে পারে না? কাকে? কি বোকা আমি, বাদ দাও এসবে মাথা ঘামিও না। চৈতা আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমার করা অন্যায়গুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমার টেনশন করার কোনো কারণ নেই। বলেই রোবটের মতো সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, আমার ছেলেটা তো এমন ছিল না। না না, আমি এই আশরাফকে চিনি না। হঠাৎ করে এমন কি হয়ে গেল ওর? আজকে নিয়ে 1 সপ্তাহ পূরণ হবে। এই 1 সপ্তাহ চৈতির সাথে আরশিও ভালোভাবে কথা বলেনি। আর শুভ্রকে দেখলে আরশের মতো এড়িয়ে যায়। কথা বলার যে সুযোগটুকু পাবে সেটাও সে পাচ্ছে না। আশরাফকে ওই দিনের পর থেকে চৈতি আর কলেজে দেখেনি। শুনেছি সে নাকি রিজাইন দিয়ে চলে গিয়েছে, আর চাকরি করবে না। চৈতি বুঝতে পেরেছে তার জন্য আশরাফ স্যার চাকরি ছেড়ে দিয়েছে। ওনার জন্য মায়া লাগছে। ও তো চায়নি ওর জন্য কেউ চাকরি ছেড়ে দিক, কিন্তু ক্ষমা তো করা যায় না। উনি তার প্রতি যে অবিচার অন্যায় ব্যবহার করেছে, সেসব ভুলে যদি আশরাফকে সে ক্ষমা করে দেয়, তবে তো নিজেকে নিজেই অপমান করা বোঝায়। ছাদে বসে এসবই ভাবছিল, হঠাৎ পাশে এসে কেউ একজন দাঁড়ায়। পাশ ফিরে দেখার জন্যই তাকাতে থাকে শুভ্র। আজ টানা 6 দিন পর নিচ থেকে এসেছে সে। আরশি আপনার সাথে দেখা করতে চাইছে। কোথায় ও? আমি আপনাকে মেসেজ করে জায়গাটার নাম বলছি। বাই দ্য ওয়ে, আপনার ফোন নাম্বারটা? আপনার মোবাইলটা দিন, আমি সেভ করে দিচ্ছি। শুভ্র পকেট থেকে মোবাইল ফোনটা বের করে চৈতির দিকে বাড়িয়ে দিল। চৈতি শুভ্রের হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে শুভ্রের হাতে দিল। শুভ্র ইতস্তত করে বলল, কয়েকদিন আগে আপনার কলেজের স্যার এসেছিল এখানে, ওই যে যার সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। কি যেন নাম? মনে পড়েছে, আশরাফ মেবি, রাইট? এত রাতে কি কথা বলতে এসেছিল? না মানে কোনো স্যার তো তার স্টুডেন্টের সাথে দেখা করতে বাসার নিচে পর্যন্ত আসে না, তাই জিজ্ঞেস করলাম। আমাকে ভালোবাসে উনি, সেটাই বলতে এসেছিল। আর বলেছেন আপনার সাথে যাতে না মিশি, ওনার নাকি সহ্য হয় না। ও, আপনি কি বললেন? মতামত জানিয়েছেন কিছু? মানা করে দিয়েছি। কি কিন্তু কেন? এমনি। কথাটা শুনে শুভ্র মনে মনে খুশি হলো, প্রকাশ করলো না। নিজের খুশির অনুভূতিটাকে নিজের মধ্যে চেপে রাখলো। আচ্ছা, আপনি আর আরশি আমার সাথে এমন করছেন কেন? কি করেছি? এই যে দুজনে আমাকে ইগনোর করে যাচ্ছেন দিনের পর দিন। আজ নিয়ে প্রায় 1 সপ্তাহ হবে আরশির সাথে কথা বলি না। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? আরশি কিছু বলেছে আপনাকে? ও তো এমন ছিল না, হঠাৎ এত পাল্টে গেল কেন? আমি তো জানি না, আমাকে ও কিছুই বলেনি। আপনাদের মধ্যকার ব্যাপার আপনারাই সলভ করে নিন, আমি আসছি। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ এমন হয়ে গেল কেন সবকিছু? প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে। মনের মধ্যে প্রশ্নগুলো জমাট হয়ে যায়। একটু পরে মোবাইলে শুভ্র মেসেজ পাঠিয়ে জায়গার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। সাথে বলেছে সন্ধ্যা 7টার মধ্যে যেন পৌঁছে যায়। বাস থেকে নেমে শুভ্র দেওয়ার ঠিকানায় আসতে দেখলো মাঠের মতো একটা খালি জায়গা। এই খালি জায়গায় কেন আরশি দেখা করতে চেয়েছে? বাসাতে বললেও তো পারতো, আর না হলে কলেজেই বলতো। তা না করে এই মাঠে নিয়ে আসছে কেন? আরশিকে তো দেখা দূরের কথা, কাউকেই দেখতে পারছে না। পুরো মাঠটাই খালি। সন্ধ্যা হয়, দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
এর মধ্যেই ব্যাগ থেকে মোবাইল বের করে আরশিকে মেসেজ দিয়ে জানিয়ে দিল এখানে আসার কথা। আরশি মেসেজের রিপ্লাইয়ের সামনের দিকে হাঁটতে বলেছে। একটু সামনেই না কেউ আছে। ফোন ব্যাগের মধ্যে রেখে আরেকটু আগাতেই চারপাশ আলোকিত হয়ে গেল। চারপাশে তাকাতেই দেখলো আশেপাশে গাছগুলোর সাথে লাইট বাঁধাই করা। একটু আগে যে জায়গাটা পুরো অন্ধকার ছিল এখন সেই জায়গাটা লাইটের আলোয় ঝলমল করছে। চারদিকে চোখ বুলিয়ে সামনে তাকাতেই দেখলো আরশি আর শুভ্র টেবিলে কেক রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে দুজনে ইশারায় বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতি, হ্যাপি বার্থডে টু ইউ। চৈতি অবাক হয়ে বলল, এসব কি? তোর জন্মদিনের কেক। আজকে তোর জন্মদিন তো, তাই তো এত আয়োজন করা। তোর বাসাতেও করতে পারতাম, কিন্তু শুভ্র ভাই বললেন তোর আম্মু নাকি এসব পছন্দ করেন না, তাই এখানে সেলিব্রেট করব তোর জন্মদিন। আয় আয়, কেক কাট। চৈতি এক পা করে এগিয়ে টেবিলের সামনে আসলো। অতঃপর কেক কেটে আরশিকে প্রথমে খাওয়ালো। আরশি একটু খেয়ে চৈতিকে বলল, তোর জন্মদিনের কেক তুই বেশি করে খা, আমি পরেও খেতে পারবো। মাঝখান থেকে শুভ্র বলল, বারে, শুধু তোরাই খাবি, আমি খাবো না? এত কষ্ট করে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট তো আমিই করলাম, এখন আমাকেই কেক দিচ্ছিস না, এটা কিন্তু ঠিক না। শুভ্রের কথা শুনে আরশি বলল, আপনি নিজে কেকটা নিয়ে খান না, মানা করছে কে? তাই করতে হবে দেখছি। চৈতি শুভ্রের জন্য আলাদা করে কেক কেটে শুভ্রকে দিল। আপনি জানলেন কি করে আজকে যে আমার জন্মদিন? ওই যে আরশির জন্মদিনে বললেন। ও, আপনি যে আমার কথা সিরিয়াসলি নিয়েছেন সেটা আমি ভাবতেও পারিনি। আমি নিজেও তো ভুলে গিয়েছিলাম আমার জন্মদিনের কথা। তা মিস চৈতি, লাইফের ফার্স্ট বার্থডে কেমন লাগলো? যদিও বেশি কিছু করতে পারিনি, তবে ইচ্ছা ছিল। আমার লাইফের সেরা মুহূর্ত ছিল, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট। এই জন্যই আরশি আর আপনি টানা 6 দিন আমাকে ইগনোর করেছেন। আরশি হয়তোবা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছে, বাট আমি একটু বিজি ছিলাম। তার পাশাপাশি আপনার জন্মদিনের জন্য আয়োজনও করতে হয়েছিল, সময় পাচ্ছিলাম না একদম আপনার কলেজের সামনে যাবার। কালকে থেকে আমি একদম ফ্রি। যাই হোক, বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চৈতি মাথা নাড়ালো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আশরাফকে দেখে চৈতির মা প্রথমে অবাক হলেন, অতঃপর নিজেকে সামলিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ বাসাতে? কিছু কথা বলতে এসেছিলাম, অনেক আর্জেন্ট। হ্যাঁ, বলো। কথাটা বলা জানি আমার ঠিক হচ্ছে না। আহা, বলে ফেলো না। আন্টি, ওই দিন আমি এবং আমার মা ভুল করেছিলাম। জানি ভুল ক্ষমার না, এটাকে ভুল বললেও অন্যায় হবে। আমি চাচ্ছি আমার করা অন্যায়টা শুধরেন। চৈতির মা আশরাফের এমন পেঁচানো কথা শুনে বিরক্ত হলেন খুব। এত পেঁচিয়ে কথা বলার কি আছে বাপু, সোজা সাপটা বললেই তো পারো। নিজের বিরক্তটাকে সহ্য করে বললেন, একটু ক্লিয়ার করে বলো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। যা করার তা তো করে ফেলেছো, এখন সেটা কিভাবে শুধরাবে? আশরাফ একটা শ্বাস নিয়ে বলল, আন্টি, আমি চৈতিকে বিয়ে করতে চাই। আশরাফের কথা শুনে চৈতি রেগে গেলেন। বিয়েটাকে কি তুমি ছেলে খেলা পেয়েছো? একবার রিজেক্ট করবে, অপমান করবে, আবার পরে এসে বলবে বিয়ে করবে, এটা কেমন কথা? দেখো, এটা এখন আর সম্ভব না। আমি অলরেডি চৈতির জন্য ছেলে দেখে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর, তার আচার আচরণও মাশাআল্লাহ। আর যে ছেলে আমার মেয়েকে দেখতে এসে মানা করে দিতে পারে, তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আন্টি, আমি মানছি আমি ভুল করে ফেলেছি, একটা সুযোগ দিন সেই ভুলটাকে শুধরাবার। চৈতি আমাকে সুযোগ দিচ্ছে না, আপনিও না। এমনটা করবেন না প্লিজ, আমার কথা একটু ভাবুন। আমার মেয়েকে রিজেক্ট করার আগে তো তুমি আর তোমার মা দুজনে একজনও ভাবনি আমার মেয়ের কথা। আমি কেন ভাববো? আর চৈতি যেহেতু রাজি না, সেখানে আমি কি করে রাজি হব? তুমি এখন যেতে পারো। আন্টি, এমন করবেন না প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি চৈতিকে কখনো দুঃখ দেব না, রাজরানীর মতো করে রাখবো। আমি আমার মতামত বলে দিয়েছি, এক পাও নড়বো না আমার মতামত থেকে। চৈতি বাসায় এসে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে যেতে নিলে চৈতির মা আসলো চৈতির সামনে। কিছু বলবে? আশরাফ এসেছিল। উনি কেন এসেছিলেন? তোকে বিয়ে করার জন্য অনুরোধ করছিল। ও, তুমি কি বললে? আমি মানা করে দিয়েছি, এরকম ছেলের সাথে আমি আমার মেয়েকে তো আর বিয়ে দিতে পারি না। অনেক ভালো করেছো। আর একটা কথা,
কি? আমি ভেবেছি শুভ্রের সাথে কথা বলবো। কি কথা? তোর সাথে বিয়ের কথা। ছেলেটা তোকে পছন্দ করে, আমি শিওর। তোর কোনো আপত্তি নেই তো? তোমার যা ইচ্ছা করো। বলেই নিজের রুমের ভিতর চলে গেল। চৈতির বলা কথাটাকে চৈতির মা হ্যাঁ ধরে নিলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন আন্টি মানে আপনার মা আমাদের বিয়ে নিয়ে ভাবছেন। শুভ্রের কথা শুনে চৈতি মাথা নাড়ালো। শুভ্র জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন আমি মানছি আপনি একজন অত্যন্ত ভদ্র নম্র মেয়ে। আপনার মাঝে সব গুণই আছে যা একজন ছেলে তার বউয়ের মধ্যে দেখতে চায়, কিন্তু আমি আপনাকে জাস্ট আমার ফ্রেন্ডই ভাবি। ভালোবাসার মানুষ হিসেবে আপনাকে কল্পনা করিনি কোনোদিন। জাস্ট ফ্রেন্ড হিসেবেই আপনার সাথে চলাফেরা করা, কথা বলা। আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছেন তাই তো? কিন্তু আপনি বলুন, আমি আর আপনি দুজনই তো দুই পৃথিবীর মানুষ, রাইট? আমাদের মধ্যে বিয়েটা হলেও না আপনি সুখী হবেন আর না আমি। তাই বলছিলাম কি, বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে, তাই তো? ইয়েস। আপনি কোনো টেনশন করবেন না, আমি আম্মুকে বলবো। আপনাকে আমার বিয়ে করতে হবে না। আপনি আবার আমার উপর ভুল ধারণা। না না, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আপনার সাথে আমার বিয়ে হয়ে আপনার জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। ঠিকই বলেছেন। বিড়বিড় করতে করতে চৈতি ছাদ থেকে নেমে গেল। শুভ্র একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। যাক, সব চিন্তা ভাবনা শেষ। পরের দিন। চৈতি, আশরাফ স্যার যে রিজাইন নিয়েছে শুনেছিস? হুম। হুট করে রিজাইন কেন নিলেন উনি? আমি তো সেটাই বুঝলাম না। কারণ স্বরূপ নাকি নিজের পার্সোনাল প্রবলেমের কথা বলেছেন। হুম। তুই শুধু কথায় কথায় বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? কিছু তো নিশ্চয় হয়েছে। তুই কি আমার উপর রাগ করে আছিস? রাগ কেন করব? কয়েকদিন তোর সাথে কথা বলিনি দেখে। সেটা তো আমার জন্যই, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো কথা বলিসনি। সেটা নিয়ে রাগ করার কোনো মানে হয় না। তাহলে কেন রাগ করে আছিস? রাগ করিনি, এমনিই জাস্ট ভালো লাগছে না। কিছু মনে না করলে একটু চুপ থাকবি প্লিজ? কথা বলতে ভালো লাগছে না। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। ক্লাস শেষে কলেজ থেকে বের হতেই দেখলো শুভ্র গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়েট করছে বোধহয় ওর জন্য। সকালে না হয় তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল, কিন্তু এখন কি করবে? শুভ্রের সামনে যেতেই কেমন যেন লাগছে। ইস, কেন যে তখন আম্মুকে মানা করলো না? তাহলে তো আম্মু শুভ্রের কাছে বিয়ের ব্যাপারে কিছু বলতো না, আর না এমন পরিস্থিতির শিকার হতো। এখন কি করে শুভ্রের সামনে যাবে? নিজের অস্বস্তিটাকে দূরে রেখে শুভ্রকে না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র হঠাৎ সামনে এসে বলল, কোথায় যাচ্ছেন? গাড়ি তো পিছনে, আমাকে দেখেননি? এখন কি উত্তর দিবে? নিজেকে সামনে বলল, ও, ওখানে আপনি দাঁড়িয়েছিলেন, দেখিনি তো। সমস্যা নেই, এখন চলুন। না। কেন? মানে আমার একটু কাজ আছে ওইদিকে, আমি এখন বাসায় যাব না। তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। চৈতি আমাদের বাসায় যাবে। আরুষি চৈতির কাঁধে হাত রেখেই বলল। চমকে চৈতি পাশ ফিরে তাকাতেই আরুষিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে পড়া নিয়ে একটু কথা ছিল ওর সাথে, তাই আমাদের বাসায় ওকে ইনভাইট করেছি। শুভ্র ভাই, আপনিও চলে যান। কিন্তু চৈতি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে চৈতি আর আরুষি একটা রিকশায় উঠে পড়ল। কিরে, এখনো কি বলবি কিছু হয়নি? যেতে চাইছিলে না কেন? তুই মিথ্যা কথা বললি কেন? দূর থেকে তোদের কথাবার্তা শুনেই বুঝলাম তুই শুভ্র ভাইয়ের সাথে বাসায় দিতে চাচ্ছিস না, তাই বুদ্ধি খাটিয়ে মিথ্যে বললাম। এবার তুই বল কি হয়েছে? আম্মু ওনাকে আমার সাথে বিয়ের ব্যাপারে বলেছিলেন। বাহ, ভালো তো। শুভ্র ভাই নিশ্চয়ই হ্যাঁ বলেছেন। ওহ, তুই লজ্জায় ওনার সাথে যেতে চাচ্ছিলি না? আর আমি কি না কি ভাবলাম। এসব কিছুই না, উনি মানা করে দিয়েছেন। কি? হ্যাঁ, উনি আমাকে আলাদা করে ডেকে বলেছেন আমাকে উনি জাস্ট ফ্রেন্ডই ভাবেন, ওইভাবে কোনোদিন ট্রিট করেননি আমাকে। তাই উনি আমাকে বিয়ে করতে পারবেন না, এতে আমরা কেউই সুখী হব না। মানে কি ভাই? এতদিন উনি তোকে জাস্ট বন্ধু ভাবছে? তো জন্মদিনে আইডিয়া তো শুভ্র ভাই আমাকে দিয়েছিলেন। ইভেন সব কাজ উনি নিজ হাতে করেছেন, আমাকে হাত লাগাতেও দেননি। কেকটা পর্যন্ত উনি নিজে বানিয়েছেন, কোনো বেকারি শপ থেকে কিনেননি। তোর যদি বাহিরে খাবার খেয়ে শরীর খারাপ হয় এই ভেবে টানা 4 ঘন্টা লাগিয়ে কেকটা বানিয়েছে। কেউ কি এত সব শুধু তার জাস্ট ফ্রেন্ডের জন্য করে? তুই বল। উনি তো তাই বললেন। ঘোড়ার ডিম বলছে। এত কেয়ার চিন্তা ভাবনা আমি আমার লাইফে ওনার বন্ধুদের জন্য করতে দেখিনি। মিথ্যে বলেছেন তোকে। মিথ্যা কেন বলবেন? আরুষিদের বাসা বের হয়ে হাঁটতে হাঁটতে আরুষির বলা কথাগুলো ভাবছে। আচ্ছা, আরুষির কথাগুলো কি ঠিক?
কিন্তু উনি কেন মিথ্যা বলবেন আমায়? আমাকে বিয়ে করতে ওনার কি সমস্যা? ভাবতে ভাবতে বাসায় পৌঁছে ঘরে ঢুকতে আশরাফের মাকে দেখলো। ওরা কি আবার ওর বিয়ে নিয়ে কথা বলতে এসেছে? চৈতিকে দেখে আশরাফের মা চৈতির কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। ছেলেটা আমার এই পর্যন্ত ভালোভাবে একটা খাবারও মুখে তুলে নেই। তুমি বলে এভাবে চলতে থাকলে ও তো অসুস্থ হয়ে যাবে, চাকরিটাও ছেড়ে দিয়েছে। প্লিজ তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কিন্তু আন্টি, হাত জোর করে বলছি, প্লিজ রাজি হয়ে যাও। তুমি বললে তোমার পায়েও পড়বো। আমার ছেলেটাকে আমি আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলেও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আমার ছেলেটার ভালো কথা ভেবে রাজি হয়ে যাও। চৈতির মা আশরাফের মার সামনে এসে বললেন, দেখুন, আপনি কিন্তু এখন আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমি আপনার ছেলেকে যা বলার বলে দিয়েছি, তাহলে আপনি কেন? আমি বিয়েটা করতে রাজি মা। লেখাটা পড়ে চৈতির মা অবাক হয়ে বলল, চৈতি, তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ মা, আমার জন্য মানুষটা এত পাগলামি করছে, তাকে আমি কি করে মানা করি? ভুল তো সবাই করে, আমাদের উচিত ওনাদেরকে ক্ষমা করে দেয়া। আর আন্টি, আপনি আশরাফ স্যারকে চিন্তা করতে মানা করেন, ওনাকে বলুন আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার ছেলেটার প্রাণ বাঁচালে মা। আগামী শুক্রবার বিয়ের ব্যবস্থা করি। আপনার ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আশরাফের মা খুশি হয়ে চৈতিকে দোয়া করে চলে গেলেন। চৈতি, তুই নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মতামতটা দিলি না তো? মার কথা শুনে চৈতি বলল, মা, আমি সজ্ঞানে মতামতটা দিয়েছি, কিন্তু আমি এখন একটু রেস্ট নিব। বলেই নিজের রুমের দরজা বন্ধ করেই বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে আরুষির পাশে বসতে আরুষি বলল, কি শুনলাম আমি? কি শুনলি? তুই নাকি আশরাফ স্যারকে বিয়ে করতে রাজি হয়েছিস। কিন্তু তুই এমন একটা মানুষকে বিয়ে করবি? তুই কি ভুলে গিয়েছিস উনি তোকে প্রতিদিন ফোঁটা দিয়েছে, তোকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে? কি করে তুই রাজি হচ্ছিস? তোকে আমি একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? রিক্সাওয়ালা হলেও আমি বিয়ে করব। সেখানে উনি তো অনেক ভালো, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আমার কি উচিত না ওনাকে ক্ষমা করে দেয়া? কিন্তু শুভ্র ভাই, উনি তো আমাকে মানা করে দিয়েছেনই। চৈতি, তুই শুভ্র ভাইয়ের উপর রেগে বিয়েটা করতে চাইছিস, তাই না? তেমন কিছুই না, আমার জাস্ট মনে হলো আশরাফ স্যারকে সুযোগ দেওয়া উচিত। তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি কিচ্ছু বলবো না। আর বাসায় গেটে ঢুকতেই শুভ্রের সাথে দেখা। শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শুভ্র বলে উঠল, বিয়ে করছেন শুনলাম। ভালো, এবার অন্তত সুখী হবেন আপনি। কিছুক্ষণ থেমে বলল, আমাকে অ্যাভয়েড করছেন? কই না তো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। দোয়া করি এবার অন্তত জীবনে সুখী হন। অনেক কষ্ট করেছেন লাইফে। বলেই গেট থেকে বেরিয়ে দিল। শুভ্রের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চৈতি। হাসি আসছে ওর আরুষের কথাগুলো মনে করে। এই ছেলে নাকি ওরে ভালোবাসে। বিয়ে হয়ে যাবার কথা শুনে যে ছেলে কংগ্রাচুলেশন বলতে পারে, সে আর যাই হোক ভালোবাসতে পারে না। ও মনে হয় লাইফের বেস্ট ডিসিশনটাই নিয়েছে। আশাফকে বিয়ে ডিসিশনটা নিয়ে ও একদমই ভুল করেনি। হঠাৎ গালে ভেজা অনুভব হতে হাত দিয়ে স্পর্শ করলো। আশ্চর্য, ওর চোখ দিয়ে পানি পড়ছে কেন? ওর তো খুশি হবার কথা, ওর বিয়ে হচ্ছে এই কথা ভেবে। তা না করে কিনা সে কান্না করছে? না না, একদমই চোখের পানি মানায় না, তাও আবার শুভ্রের জন্য। চোখের পানি মুছে ঘরে ঢুকতে চৈতির মা বললেন, দেখ, তোর জন্য আশরাফ শাড়ি, গহনা, সাজগোজ সবকিছুই নিজের হাতে কিনে দিয়ে গেছে। তোর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু বেশি দেরি হয়ে যাবে তাই চলে গেল। কিছুক্ষণ থেমে চৈতির কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, তুই কি এই বিয়েতে সত্যি খুশি? কি যে বলো না, আমার বিয়ে আমি খুশি হব না তো কে হবে? কত শত বিয়ে ভাঙার পর এই বিয়েটা হচ্ছে, আমার থেকে তো তোমার বেশি খুশি হবার কথা মা। তুমি তো চেয়েছিলে আমার বিয়েটা হোক। চৈতির কথা শুনে চৈতির মা মাথা নিচু করে ফেললেন। বাদ দাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। শুভ্র ভাই, আজকে চৈতির বিয়ে। জানি তো। আপনার কি চৈতির প্রতি কোনো অনুভূতি নেই? এতদিন জাস্ট ফ্রেন্ডই ভেবেছেন? এই ছাড়া আর কোনো অনুভূতি জন্মায়নি আপনার মনে? না। শুভ্র ভাই, চৈতি আপনাকে ভালোবেসে ফেলেছে, ওর রাগের মাথায় বিয়েটা করছে। আপনি প্লিজ বিয়েটা আটকান। ওর ডিসিশন ও নিয়েছে, আমি আটকানোর কে? আপনি থাকুন, আর ওইদিকে চৈতির বিয়েটা হয়ে যাক। দেখবেন পরে আবার যেন আফসোস না করেন। বলে আরো সে কল কেটে দিল। ফোনটা টেবিলের উপর রেখে চেয়ারে সোজা হয়ে বসে রইল কিছুক্ষণ। আচ্ছা, ও কোনো ভুল করে ফেলছে না তো? ও কি চৈতিকে শুধুই ফ্রেন্ড ভাবে? চৈতির জন্য ওর মাঝে কোনো অনুভূতি নেই? ও কি চৈতিকে ভালোবাসে না?
একটার পর একটা এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে। চুলগুলো খামছে, মাথা নিচু করে বসে রইল শুভ্র। ও এখনো নিজের অনুভূতিটাকেই বুঝতে পারছে না। চৈতির ঘরে এখন বিয়ের শাড়ি আর গয়নায় ভরপুর। আরও সেই সেদিনের পরার কথা বলেনি ওর সাথে, হয়তোবা রাগ করেছে। শুভ্রের সাথেও সেদিনের পর আর দেখা হয়নি। চৈতির মা সারাদিন ব্যস্ত, এদিক থেকে সেদিক দৌড়াচ্ছে। কখনো যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছেন, আবার কখনো ফুল দিয়ে যেখানে সাজানো হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে। একটু পরেই পার্লার থেকে মেয়ে আসলো ওকে সাজাতে। বেশি ভারী সাজ দিবেন না, হালকা করে মেকআপ করে দিন। আচ্ছা। টানা 2 ঘন্টা পর সাজ একদম কমপ্লিট। বাহ, আপনাকে পুরো পরীর মতো লাগছে। মেয়েটার কথা শুনে চৈতি হালকা করে হাসলো। বিয়ের সময় হয়ে গিয়েছে, পাত্রপক্ষ এসে গিয়েছে অলরেডি। চৈতির কাজিনরা চৈতিকে ধরে বিয়ের আসরে নিয়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। সব নিয়মকানুন শেষে কবুল বলতে বলা হলো চৈতিকে। চৈতির সামনে আশেপাশে তাকালো, কাঙ্ক্ষিত মুখটিকে সে খুঁজে পেল না। হিরে, কবুল বলছিস না কেন? কবুল কথাটা লিখতেই যাবে এমন সময় হঠাৎ কেউ ওর হাত ধরলো। চমকে উপরে তাকাতে শুভ্রের শুকনো মুখটা দেখলো। শুভ্র কিছু না বলে এক ঝটকায় হাত টান দিয়ে চৈতিকে বসা থেকে দাঁড় করলো। অতঃপর হাত টেনে হাঁটা ধরলো সামনের দিকে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি চৈতিকে? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? চৈতি আপনাকে মন থেকে বিয়েটা করছে না। বলি আর কোনো কথায় কান্না দিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসলো। চৈতি এখনো একটা ঘোরের মাঝে আছে। শুভ্র হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে ওকে। রাস্তার সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। শুভ্রের এতে কোনো মাথা ব্যথা নেই, ও সামনে তাকিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর পার হতেই হাত ছাড়লো। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করেছেন আপনি? জানি, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করতে যাচ্ছিলেন। তো কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে। আর কি করা আছে আমার? আমি একটু কনফিউশনে ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতিটাকে নিয়ে। আদৌ আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে ভুল বলেছি। আমি আপনাকে বন্ধুর মতো কোনোদিনই ট্রিট করিনি। আমি যা করেছি তা শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফোটাবার জন্য করেছি। দেরিতে হলেও আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়টা দিন আমি একটা ফোঁটাও শান্তি পাইনি জানেন। বারবার চিন্তারা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন ভুল করলেও আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটাকে শুনেছি। কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে, অন্য কারোর কি করে হতে দেই? ভেবেছিল শুভ্রকে কয়েকটা কঠিন কথা বলবে, কিন্তু শুভ্রের মুখে এমন কথা শুনে থমকে গেল। আমাকে কি আশরাফের মতো একটা সুযোগ দেওয়া যায় না? যদি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনার যদি অমত থাকে তাহলে আমি আবার আপনাকে বিয়ের আসরে পৌঁছে দিব। তাও প্লিজ চুপ করে থাকবেন না। ভুলেও এই কথা বলবেন না। একে তো বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন যদি আবার গিয়ে দিয়ে আসেন একটা মারও পিঠের বাইরে পড়বে না। চলুন। কোথায়? কাজী অফিসে। বিয়ে করে মার কাছে যাব, গিয়ে দোয়া নিয়ে আসবো। এক্ষুনি? হ্যাঁ, পরে যদি আপনি ওই আশরাফকে বিয়ে করতে রাজি হয়ে যান। আমি একবার রিস্ক নিয়েছি, আর রিস্ক নিতে চাই না। আপনার কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধা? আপনিই তো বলেছিলেন আপনি আর আমি দুজন দু প্রান্তের মানুষ। চৈতি, সেটা আমি না বুঝে বলেছি। আমি তো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবো না, তারা আপনাকে হাসাবে না? হাসলেও আমার কি? আমি আপনার কণ্ঠ হব, শ্রবণ শক্তি হব। কেউ যদি আপনাকে কিছু বলে তা আপনাকে আমি বলবো, আবার আপনার কথা তাদের কাছে আমি পৌঁছাবো। সত্যি? পরে আবার আফসোস করবেন না তো? প্রশ্নই আসে না। দেখতে দেখতে প্রায় কয়েক মাস পার হয়ে গিয়েছে। শুভ্রের মা প্রথমে চৈতিকে মেনে না নিলেও এখন চোখে হারায়। উনি নিজে ভাগ্যবতী মনে করেন এমন একটা বৌমা পেয়ে। চৈতি প্রেগনেন্ট, আর 2 দিন পর ওর অপারেশনের ডেট। রান্না করেছিল রান্নাঘরে দাঁড়িয়ে। হঠাৎ পেটে আচমকা ব্যথা টের পেল। প্রথমে পাত্তা দিল না সে, কিন্তু আস্তে আস্তে ব্যথার পরিমাণ বাড়তে লাগলো। একসময় সামান্য ব্যথা অসহ্যনীতেও পরিণত হলো। নিচে বসে পড়লো সে পেটে হাত দিয়ে। অপারেশনের তো ডেট ছিল 2 দিন পর, তবে আজ কেমন ব্যথা করছে কেন? শুভ্রের মা নিজের রুম থেকে পোড়া গন্ধ পেয়ে দৌড়ে আসলেন রান্নাঘরে। এসে দেখলেন চৈতি মেঝেতে বসে আছে, ব্যথায় কাতরাচ্ছে। দেরি না করে দৌড়ে নিজের রুমে এসে অ্যাম্বুলেন্স ডাকলেন। অতঃপর শুভ্রকে কল করে জানালেন শুভ্র অফিসে বসে কাজ করছিল, জরুরি একটা মিটিং আছে, সেটারই প্রিপারেশন নিচ্ছিল। পকেটে ফোন বাজতে রিসিভ করে হ্যালো বলতে তার মা বললেন, চৈতির অবস্থা বেশি একটা ভালো না, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। শুভ্র বসা থেকে উঠে যাওয়ার অ্যাসিস্ট্যান্টকে বলল সবগুলো মিটিং ক্যান্সেল করতে। বলতে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, স্যার আপনি শিওর তো? না মানে কয়েক কোটি টাকার ডিল ছিল,
এখন এই মুহূর্তে মিটিং ক্যান্সেল করলে তো সবগুলো টাকায়। টাকা জাহান্নামে যাক, টাকার চেয়ে আমার স্ত্রীর গুরুত্ব আমার কাছে বেশি। বলে অফিস থেকে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছাতেই দেখলো শুভ্রের মা বসে আছে। কাছে গিয়ে বলল, আম্মু, ওটিতে নিয়ে গেছে একটু আগে। শুভ্র মার পাশে বসে পড়লো। টেনশন হচ্ছে খুব। একটু পরে ডাক্তার বেরিয়ে আসতেই শুভ্র দৌড়ে গিয়ে বলল, আমার স্ত্রীর অবস্থা? সুস্থ আছেন? সাথে আপনার সেলু? আলহামদুলিল্লাহ। দেখা করতে পারি এখন? হ্যাঁ, তবে একজন জাস্ট। শুভ্রের মা শুভ্রকে যেতে বলল। শুভ্র ধীর পায়ে প্রবেশ করতেই দেখলো চৈতি চোখ বন্ধ করে শুয়ে আছে। কাছে গিয়ে মাথায় হাত রাখতে চৈতি চোখ খুলে বলল, আমার বাচ্চা, আম্মুর কাছে। ওকে একটু নিয়ে আসবে? শুভ্র গিয়ে মাঠ থেকে বাচ্চাটাকে নিয়ে চৈতির কাছে নিয়ে আসলো। ওর কানের কাছে একটু শব্দ করো তো। কেন? আহা, করো না। শুভ্র শব্দ করতে বাচ্চাটা নড়ে উঠলো। বাচ্চাটাকে নড়ে উঠতে দেখে চৈতি প্রশান্তির একটা হাসি দিল। হাসছো কেন? আর শব্দ করতে বললে কেন? চেক করে দেখলাম বাচ্চাটা আমার মতন হয়েছে কিনা, তোমার মতো মানে? কানে শুনতে পাই কিনা। চৈতি তোমাকে কয়বার বলেছে এসব নিয়ে কথা বলবে না? ও যদি তোমার মতো হতো তবুও আমি ওকে যত্নে রাখতাম।